আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাই ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব আয়োজিত অনলাইন ক্যারিয়ার সেশনে। প্রথমে শ্রদ্ধা জানাতে চাই সেই সকল ফ্রন্টলাইনার যোদ্ধাদের যারা যুদ্ধ করে চলেছেন করোনার বিপক্ষে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা শহীদ হয়েছেন এই যুদ্ধে। আমাদের ফার্স্ট এপিসোডটি প্রায় ৮,০০০ ভিউ হয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি আমাদের সেকেন্ড এপিসোডে। প্রথমে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের কারিগরি কিছু ত্রুটির কারণে লাইভটি শুরু করতে একটু দেরি হয়েছে। যেহেতু এটি একটি অনলাইন ক্যারিয়ার সেশন, এটি সফলভাবে রান করতে হলে অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করতে হয়, তাই যে কোনো ধরনের ত্রুটি ঘটতেই পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আশা করছি। সেকেন্ড এপিসোডটির টপিক সম্পর্কে আপনারা অলরেডি জেনে গিয়েছেন, সেটি হচ্ছে বিল্ড ইউর ক্যারিয়ার ইন ইউএসএ। এই টপিকটি নিয়ে কথা বলার সময় আমরা তিনটি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা কথা বলবো ওয়ার্ক অ্যান্ড লাইফ ইন ইউএসএ নিয়ে, সেকেন্ডে কথা বলবো পাথওয়েজ টু এন্টার ইনটু ইউএস মেডিকেল সার্ভিস, সবার লাস্টে আমরা কথা বলবো স্টাডি ম্যাটেরিয়ালস এবং আমাদের গেস্টের পার্সোনাল এক্সপেরিয়েন্স নিয়ে, এবং সবার শেষে থাকবে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। আমাদের সাথে আজকে যিনি উপস্থিত হবেন উনার সম্পর্কে যাই বলি না কেন আসলে কম বলা হয়ে যাবে। উনি পৃথিবীর বিভিন্ন দেশের ডক্টরদেরকে ইউএসএমএল এর উপরে মেন্টর করেন। উনি বর্তমানে কর্মরত আছেন রেসিডেন্ট ডক্টর হিসেবে জ্যামাইকা মেডিকেল হসপিটাল সেন্টারে। আমাদের সাথে আজকে আমন্ত্রণ জানাতে চাই ডক্টর সিনা ইবনে আলম, আমাদের আজকের এপিসোডটির গেস্ট। ডক্টর সিনা ইবনে আলম, থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? জি, আমরাও ভালো আছি। আমরা অনলাইন সেশনটি শুরু করতে চাচ্ছি। আপনার কাছে প্রথমেই প্রশ্ন রাখবো আর কি, যে আমরা প্রথমে যেহেতু ওয়ার্ক এন্ড লাইফ ইন ইউএসএন এর কথা বলবো, তো আপনার এই জার্নিটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। জার্নি বলতে আমি যখন প্রথম ইউএসএমএলই নিয়ে ডিসাইড করি যে আমি ইউএসএমএলই করব বা ইউএসএমএলির রাস্তায় আসবো, সেটা হচ্ছে আমার মেডিকেলের ফার্স্ট ইয়ার। কারণ হচ্ছে আমার তখনই ইমিগ্রেন্ট ভিসা ছিল। আমি মেডিকেলে ভর্তির আগেই আমাদের ফ্যামিলি ইমিগ্রেটেড হয় ইউএসএতে, যদিও আমরা কেউই কখনোই কন্টিনিউ করিনি থাকা। তো তখন থেকেই মোটামুটি জানতাম যে আমি ইউএসএমএলই পারসিউ করব। তো এরপরে মেডিকেলের লাইফ, মেডিকেলের পড়াশোনা যেটা যেভাবে হওয়ার কথা সেভাবেই হয়েছে, আপস অ্যান্ড ডাউনস। আর এরপরে যখন আমি মানে ফাইনাল প্রুফ যখন পাশ করি, তারপর থেকেই মূলত মূল পড়াটা শুরু করি আর কি, স্টেপ 1 এর জন্য। তো তখন আমারও আসলে অনেক ঘোলা ধারণা ছিল, মানে কিভাবে পুরো প্রক্রিয়াটা হয়। আমি শুধু জানতাম যে পরীক্ষাগুলোর কথা, কিন্তু ইউএসএমএলই ব্যাপারটা যে পুরো একটা প্রসেস বা প্রক্রিয়া, সেই জিনিসটা বুঝতে বুঝতে আমার অনেক সময় চলে যায়। তো তারপরেও আমি বুঝতে পারি, ট্র্যাকে আসি আস্তে আস্তে, পরীক্ষাগুলো শেষ করি। তারপরে এখানে আরও কিছু যেসব ক্রেডেনশিয়ালস দরকার ইউএসএতে রেসিডেন্ট ডক্টর হিসেবে কাজ করার জন্য, সেগুলোর উপরে কাজ করি। তারপরে গত বছর আমার অ্যাপ্লিকেশন সাইকেলে, মানে সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন সাইকেল হয়, আমি এটা বলবো সামনে। তো অ্যাপ্লাই করি আমি লাইক ইন্টারনাল মেডিসিনে, ফর ইন্টারনাল মেডিসিন রেসিডেন্সি, এবং 7টা ইন্টারভিউ পাই আমি বিভিন্ন হসপিটাল থেকে। আর সেকেন্ড ইন্টারভিউটা ছিল আমার নিউ ইয়র্কেই, আমি নিউ ইয়র্কেই থাকি, জ্যামাইকা হসপিটাল মেডিকেল সেন্টার, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হসপিটাল ইন নিউ ইয়র্ক। আমার মনে হয় 1894-এ প্রবলি এটা এস্টাবলিশড হয়েছে। তো সেই হসপিটালে ইন্টারভিউ পাই, অ্যান্ড দেন আই went for the interview, and interview দিনই তারা আর কি অফার করে যে do you want to sign a contract with us. সো এটাকে আসলে বলে প্রি ম্যাচ। সো আই উইল টক অ্যাবাউট ইট, প্রি ম্যাচ অ্যান্ড ম্যাচ। তো তারপরে আমি কন্ট্রাক্ট সাইন করে ফেলি। তো আর বাকি যেসব ইন্টারভিউ ছিল সেগুলোতে আমি আর অ্যাটেন্ড করি না, কারণ এখানে যেহেতু কন্ট্রাক্ট সাইন করে ফেলেছি। তো ফর দ্য লাস্ট অ্যাবাউট 2 উইকসের মতো আমরা নিয়মিত হসপিটালে যাচ্ছি, কাইন্ড অফ ওরিয়েন্টেশন, কাইন্ড অফ শ্যাডোয়িং, বা হচ্ছে অনেক অফিসিয়াল ওয়ার্ক আছে সেগুলো করছি, বিভিন্ন কোর্স করতে হচ্ছে, সিএলএস, বিএলএস এগুলো। আর এই তো আমার শুরু হয়ে যাবে এই জুলাই 1st থেকে। আর প্রথমেই শুরু হবে কঠিনটা দিয়ে, আইসিইউ দিয়ে শুরু হবে। সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। সো এটাই মোটামুটি সংক্ষিপ্ত বর্ণনা। আর যদি আপনাকে হসপিটাল, ওয়ার্ক প্লেস এবং লাইফস্টাইল নিয়ে বাংলাদেশ
দেশ এবং ইউএস এর যদি একটি ডিফারেন্স যদি জিজ্ঞেস করা হয় তাহলে আপনার কাছে কি মনে হয়? ডিফারেন্স বললে আমি প্রথমেই যেটা বলবো, লাইক আমি যেটা দেখেছি বাংলাদেশে, আমার আব্বু একজন ডক্টর। সো মানে লাইফ যেটা আর কি একটু হার্ড অবশ্যই ইউএসএ তে, কারণ খুব আর্লি ঘুম থেকে উঠতে হয়। আই থিঙ্ক দ্যাটস দ্য হার্ডেস্ট পার্ট। কারণ আমি যে কয়দিন হসপিটালে যাচ্ছি আমাকে প্রতিদিনই 5টা বাজে ঘুম থেকে উঠতে হয়েছে। আর হচ্ছে ক্যান ইউ সি মাই স্ক্রিন? আচ্ছা ঠিক আছে। না মানে আমাকে কি দেখা যাচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে দেখতে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে ওকে, দেখা যাচ্ছে। একটু না না, আপনাকে পরিষ্কার আই দেখা থিঙ্ক যাচ্ছে। আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে। আমি জাস্ট কুইকলি চার্জারটা কানেক্ট করে ফেলি। ওকে, সরি ফর দ্যাট। তো এটাই আর কি আমার এখন পর্যন্ত মানে প্রথম যেটা চোখে লেগেছে, যে সকালে 5টা বাজে ঘুম থেকে উঠতে হচ্ছে। সকাল 7টা থেকে সকাল 7টায় কাজ শুরু হয়ে যাচ্ছে হসপিটালে, লাইক রিপোর্টিং, যেমন আইসিইউতে আমি রোটেশন করছি। সকাল 7টা বাজে আইসিইউ রোটেশন শুরু হয়ে যাচ্ছে। প্রথম একটা ছোটখাটো রাউন্ডের মতো হচ্ছে, ডিসচার্জ পেশেন্ট নিয়ে ডিসকাস হচ্ছে। তারপরে হচ্ছে আবার দেন দেয়ার্স এ অ্যাটেন্ডিং রাউন্ড, মানে আইসিইউ যে ডক্টর পালমোনারি ক্রিটিক্যাল কেয়ারের উনি আসছেন, উনি এসে রাউন্ড দিচ্ছেন, পেশেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন, পেশেন্টের প্ল্যান বলে দিচ্ছেন। এরপর আরেকটা জিনিস যেটা মানে দেখেছি, মানে এখানে এই দেশে মোটামুটি নট অনলি ডক্টরস, এভরি আদার প্রফেশনালস যারা আছে তাদের এরকমই লাইফস্টাইল, লাইক খুব আর্লি ঘুম থেকে উঠে আহ, কেউ কেউ 4টা 4:30টায় ঘুম থেকে উঠে যায়, 3টা 3:30টাও ঘুম থেকে উঠে যায়, এরকম অবস্থা। আর হচ্ছে ধরেন সন্ধ্যা বা রাতের দিকে যখনই মানে সূর্য ডুবে যায়, তারপরে উইদিন 1 আওয়ারের মধ্যে তারা আবার ঘুমাতে চলে যাচ্ছে। সো দ্যাটস দ্য ওয়ান থিং আই এম নোটিসিং রাইট নাও। কারণ আমি এটাতে খুব বেশি অভ্যস্ত ছিলাম না, যদিও আমাদের মেডিকেলে 7টা থেকেই ক্লাস হতো। আই থিঙ্ক এভরি মেডিকেল হ্যাজ দিস থিং, দ্য লেকচার ফ্রম 7 AM। তবে আমার যেটা হতো যে বেশিরভাগ সময় আমার ক্লাস মিস হয়ে যেত, কারণ সকালের ঘুমটা খুব প্রিশিয়াস মনে হতো। তো এটা আপাতত বলতে পারি এটাই একটা লাইফস্টাইলের একটা মেজর চেঞ্জ আসছে আর কি। আর এমনি অন্য যেটা, এটা মোটামুটি সবাই জানেন যে ধরেন আহ, অন্য যেসব লাইফস্টাইল, লাইক হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, আপনার জব জব লাইফের বাইরেও আপনার একটা ফ্যামিলি লাইফ আছে, বা হচ্ছে ইউ হ্যাভ এ পার্সোনাল লাইফ। তো সেটা আমি যেটা বলতে পারি যে আমার আব্বু তো ডক্টর, সো আই ক্যান কম্পেয়ার যে বাংলাদেশে আমার আব্বু ডক্টর। সো আমি দেখতাম যে শুক্র শনিবারেও আব্বুর চেম্বার থাকতো। সো আর হচ্ছে বাকি দিন হচ্ছে গিয়ে আব্বু সরকারি চাকরি করতেন, সরকারি হসপিটালে। সো দেখা যেত শুক্র শনিবারেও আব্বুকে পাওয়া যেত না, বা শুক্রবার, জাস্ট অনলি শুক্রবার, তাই না, বন্ধ থাকতো। সো এখানে যেটা দেখা যাচ্ছে যে লাইক দে আর ট্রাইং টু এনজয় দ্য উইকেন্ডস অ্যাজ উইকেন্ডস, মানে কোনো কাজ নাই, বা বাইরে যাওয়ার যে ব্যাপারটা, ঘোরাফেরার যে ব্যাপারটা, এই জিনিসগুলো হচ্ছে। তবে কিছু কিছু স্পেশালিটি আছে অবশ্যই স্ট্রেসফুল, সময় একটু কম পাওয়া যাচ্ছে। কিছু কিছু স্পেশালিটি আছে, দে আর লাইক মোর রিল্যাক্সড। আর যারা এখানে কমপ্লিটলি প্রাইভেট প্র্যাকটিস করেন, দে আর মেকিং দেয়ার ওন স্কেজুয়াল, মানে নিজেদের স্কেজুয়াল মতো কাজ করছেন। কেউ 4 দিন করছেন, কেউ 5 দিন করছেন। আর আরেকটা যেটা বলবো আমি সামনে, যে একটা ইন্টারনাল মেডিসিনের একটা স্পেশাল মানে ক্যারিয়ার চয়েস আছে, অনেকেই এখন লাইক করছে, লাইক বিশেষ করে যারা ইয়াং হসপিটালিস্ট বলছে এই জবটাকে, যে খুবই ফ্লেক্সিবল ফর লাইফ ওয়ার্ক ব্যালেন্সের জন্য। মানে 7 দিন কাজ করতে হচ্ছে, পরের 7 দিন ছুটি, আবার 7 দিন কাজ করতে হচ্ছে, তারপর পরের 7 দিন ছুটি। অনেকে আবার শুধু মাসে 7 দিন কাজ করছেন, বাকি 3 দিন 3 সপ্তাহ ছুটি কাটাচ্ছেন, এরকম আর কি। সো ডিপেন্ড করছে আর কি কে কিভাবে লাইফটা নিতে চাচ্ছে। কেউ হচ্ছে খুবই ক্যারিয়ার ওরিয়েন্টেড, কেউ হচ্ছে না, আই ডোন্ট ওয়ান্ট টু স্ট্রেস টু মাচ অ্যাবাউট ক্যারিয়ার। আর আরেকটা যেটা বলবো পার্থক্য, যে রেমিউনারেশনের যে ব্যাপারটা, বাংলাদেশে আমি মনে করি যে ডক্টরদের যেইভাবে অনারিয়াম যেটা, সেটা অবশ্যই খুবই লো। সো এখানে মানে মানে কম্পেয়ার সবকিছু কম্প্যারিজন করলে আই থিঙ্ক ইউএসএ হ্যাজ, মানে ইউএসএ তে ডক্টররা হচ্ছে অলমোস্ট হাইয়েস্ট পেইড ইন এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। সো আরেকটা যেটা বলবো যে সম্মানের ব্যাপারটা, লাইক এনিওয়ান, মানে ধরেন কেউ রাস্তাঘাটে স্ক্রাব করা দেখলো,
জিজ্ঞেস করলো যে তুমি কি করো, তখন যদি বলি যে আই এম এ ডক্টর, দে রিয়েলি অ্যাপ্রিশিয়েট, মানে মনে কি আছে জানি না, বাট দে রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে হচ্ছে ইউ আর সেভিং লাইভস অ্যান্ড এভরিথিং, উই আর রিয়েলি প্রাউড অফ ইউ, সামথিং লাইক দ্যাট। এবং এখন যেহেতু করোনার সময় খুবই একটা স্ট্রেসফুল সিচুয়েশন গিয়েছে নিউ ইয়র্কে, লাইক আমার যে হসপিটাল সেখানেও অলমোস্ট ম্যাসিভ নাম্বার অফ ডেথস। তো এরপরও যেটা হচ্ছে যে মানুষজন অ্যাপ্রিশিয়েট করছে ডক্টরদেরকে, লাইক বিভিন্ন কফি স্টোরে যাচ্ছি সেখানে লেখা থ্যাংক ইউ ডক্টরস, বিভিন্ন মানে স্টেশনারিতে যাচ্ছে সেখানে লেখা থ্যাংক ইউ ডক্টরস, হেলথ কেয়ার ওয়ার্কার্স। সো দে আর ট্রাইং টু অ্যাপ্রিশিয়েট। সো এটা আর কি বলবো যে বাংলাদেশে অবশ্যই অ্যাপ্রিসিয়েশন ব্যাপারটা একটু কম, মানে আমার চোখে পড়েছে, একটু কম চোখে পড়েছে, যদিও অনেক ক্ষেত্রে অনেক অ্যাপ্রিসিয়েশনও চোখে পড়েছে, তবে টোটাল অ্যাপ্রিসিয়েশনের ব্যাপারটা অ্যাভারেজে কম। তো এইগুলোই আর কি বলবো আমি একটু কম্পারিজন। আর ক্যারিয়ার প্রোগ্রেশন অফ ডক্টর ইন ইউএসএ, এটা নিয়ে যদি কিছু বলতেন আমাদের। এটা একটু প্রশ্নটা একটু আরেকবার রিপিট করবা, বুঝিনি প্রশ্নটা কি। আহ, প্রশ্নটা হচ্ছে ক্যারিয়ার প্রোগ্রেশন নিয়ে, যেমন আপনি এখন PGY1 হিসেবে আছেন রেসিডেন্ট, তো এর পরবর্তীতে ক্যারিয়ারটা কিভাবে প্রোগ্রেস করে ইউএসএ তে ডক্টরদের জন্য। ওকে, সো এটা ডিপেন্ড করবে, ধরো আমার প্ল্যান হচ্ছে কোন একটা ফেলোশিপ করা, মানে এখানে যেটা আমরা যেটা বলি যে এমবিবিএস, হ্যাঁ এমবিবিএসটা এখানে হচ্ছে ইকুইভ্যালেন্সি হচ্ছে এমডি। তো অনেক সময় কনফিউশন হয়ে যায়, লাইক অনেকে আমাকে জিজ্ঞেস করে তুমি তো এমডি হয়ে গিয়েছো, দ্যাট মিনস ইউ আর অলরেডি এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হোল্ডার, বাট নট দ্যাট। কারণ এখানে যারা মেডিকেল স্কুলে পড়ছে তারা কিন্তু এমডি হচ্ছে, আর মানে সরাসরি এমডি তাদেরকে বলা হচ্ছে, আর বাংলাদেশে আমরা পড়ছি এমবিবিএস, তাই তো। সো এখানে আমার যে এমডিটা সেটা আসলে পোস্ট গ্রাজুয়েশন না, ইউ ক্যান টেক ইট অ্যাজ এ গ্রাজুয়েট ডিগ্রি। তবে আমার যে ট্রেনিংটা লাইক রেসিডেন্সি ট্রেনিং, এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং, ঠিক আছে। মানে গ্রাজুয়েশনের পরে যেহেতু ট্রেনিং, এই জন্য পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং। তবে এই রেসিডেন্সির পরে কিন্তু আমার যে আরেকটা ডিগ্রি হবে, নট দ্যাট, আই উইল বি এমডি। তো আমার যদি ক্যারিয়ার প্রোগ্রেশন করতে হয়, লেটস সে আই ওয়ান্ট টু ডু এ ফেলোশিপ, লাইক বাংলাদেশে হচ্ছে এফসিপিএস ইজ এ ফেলোশিপ, রাইট। সো আমি যদি ফেলোশিপ করতে চাই, আই হ্যাভ অপশনস, যেমন আমার ইচ্ছা আছে ফেলোশিপ করার, স্টিল নাও আই এম নট কমপ্লিটলি ডিসাইডেড, তবে আমার ইচ্ছা আছে পালমোনারি আর ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে যাওয়ার, এটা একটা ইচ্ছা। আরেকটা ইচ্ছা হচ্ছে আমার হিমাটোলজি অনকোলজিতে যাওয়ার একটা ইচ্ছা। সো এই দুটো মোটামুটি আমার প্রাইমারি টার্গেট, যে আফটার রেসিডেন্সি I'll go for the fellowships in either of these two. আর আরেকটা যেটা, many of the doctors they don't go for fellowships, কারণ এখানে যে সিচুয়েশনটা এটা একটু বলি, যেমন এটা হয়তো আগের প্রশ্নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, মানে খরচের যে ব্যাপারটা, আমরা যে বাংলাদেশে পড়াশোনা করছি খুবই কম খরচে পড়াশোনা করে এসেছি। আমি সরকারি মেডিকেলে পড়ে এসেছি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, এবং আই থিঙ্ক সব মিলিয়ে হয়তো কত খরচ হবে সেটা হয়তো মানে খুবই নগণ্য, মানে এই দেশের তুলনায় পুরো আমার মেডিকেল লাইফের টোটাল খরচ সবকিছু মিলিয়ে, আমার থাকা খাওয়া, তারপরে হচ্ছে আমার এক্সাম ফিস, সবকিছু মিলিয়ে বুক পারচেজ সবকিছু মিলিয়ে খুবই কম, যে কম্পেয়ার টু দিস কান্ট্রি ইউএসএ। কারণ এখানে হচ্ছে প্রচুর খরচ টু গো ইনটু med school, unless you have scholarship, and that's very rare, or unless you have a already মানে supplemented program, like কিছু প্রোগ্রাম আছে যারা they are doing free, like খুব রিসেন্টলি লাইক কেউ ডোনেশন দিয়ে দেয় কোনো অ্যালামনাই কোনো একটা মেডিকেলে, and they have free tuition for everyone in that medical school. তো এই জিনিসটা আর কি, মানে খরচের একটা ব্যাপার রয়ে যায়। তো এখানে যারা পড়ে, মানে মেডিকেলে পড়ে যারা, তারা দেখা যাচ্ছে রেসিডেন্সির পরে অনেকেই ফেলোশিপ করছে না, কারণ ফিনান্সিয়াল একটা ব্যাপার চলে আসছে। তো তারা চলে যাচ্ছে কোনো একটা হসপিটালিস্ট জবে, অথবা তারা চলে যাচ্ছে কোনো একটা হসপিটালে অ্যাটেন্ডিং হিসেবে জয়েন করছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করছে, অথবা হচ্ছে তারা প্রাইভেট প্র্যাকটিস শুরু করছে, কারণ দে হ্যাভ টু ওয়ার্ক উইথ দেয়ার লোনস, এবং মানে লোনগুলো খুবই ম্যাসিভ, লাইক আমাদের চিন্তার বাইরে এরকম ধরনের ম্যাসিভ লোন হয়ে যায়। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, দেশে যে $2 লাখ $3 লাখ পর্যন্ত লোন হয়ে যায় জাস্ট মেডিকেল স্কুলে পড়ার জন্য। তো সেইটা
চিন্তা করলে তাদের ক্যারিয়ার প্যাথ যেটা হয় সাধারণত হসপিটালিস্ট জব অথবা হচ্ছে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হয়, অথবা কেউ আরো 2-3 বছর ফেলোশিপ করে স্পেশালিটিতে যে যায়। সো ডিপেন্ডস অন দ্য ওয়ান্স ওন সিচুয়েশন। তবে এগুলোই আর কি মোটামুটি আমার ক্যারিয়ার প্যাথ। আমি রেসিডেন্সের পরে আইদার আই ক্যান গো ফর ফেলোশিপ, অথবা আমি যেতে পারি হসপিটালিস্ট জবে, অথবা আমি যেতে পারি প্রাইভেট প্র্যাকটিসে, অথবা আমি কোনো একটা হসপিটালে অ্যাজ অ্যাটেন্ডিং ফিজিশিয়ান জয়েন করতে পারি। সো এগুলোই মোটামুটি আমার ক্যারিয়ার প্যাথ আর কি। আচ্ছা, আর আমাদেরকে একটু এক্সটার্নাল এবং ইন্টারনাল লোকাম যে জিনিসটা, এটা দিয়ে যদি একটু বলতেন। লোকামের যে ব্যাপারটা, এটা মনে হয় মোর অ্যাপ্লিকেবল ফর ইউকে, লাইক যে আমার এক্সট্রা ইনকাম যেটা, এটাকে আমরা অনেক সময় বলি, এখানে যেটা বেসিক্যালি যে টার্মটা ইউজ করা হয় যে মুনলাইটিং ব্যাপারটা ইউজ করা হয়। তো এটা রেসিডেন্সির সময় এটার স্কোপটা কম। মানে হচ্ছে রেসিডেন্সির সময় একটা ফিক্সড বেতন দেওয়া হয়। যেমন ফার্স্ট ইয়ার রেসিডেন্ট আমাদের অলমোস্ট $60,000 বেতন দেওয়া হয় ইয়ারলি। আর হচ্ছে সেকেন্ড ইয়ারদের অ্যারাউন্ড 65,000। আর থার্ড ইয়ার রেসিডেন্ট মানে ইন্টারনাল মেডিসিন রেসিডেন্সির কথা বলছি, 3 বছরের রেসিডেন্সি। তো থার্ড ইয়ার রেসিডেন্টদের অ্যারাউন্ড 70,000, এরকম 75,000 এরকম ইয়ারলি স্যালারি দেওয়া হয়। তো এটা মোটামুটি ফিক্সড। তবে থার্ড ইয়ারে আমি যতটুকু জানি, নট এক্স্যাক্টলি শিওর, আমি শুনেছি যে কিছু এরকম লোকাম বা মুন লাইটিং এক্সপিরিয়েন্সের ব্যবস্থা আছে, বা হচ্ছে ইনকামের ব্যবস্থা আছে, যে তারা যদি চায় তারা হচ্ছে হসপিটালের আন্ডারে কিছু ক্লিনিক আছে, মানে হচ্ছে আউট পেশেন্ট ক্লিনিক বলে আর কি এগুলোকে। তো সেখানে চাইলে তারা পেশেন্ট দেখতে পারে আফটার দেয়ার রেগুলার ওয়ার্ক শিফট। ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পার আওয়ার $100 ও $200 করে পে করছে। সো দ্যাটস অ্যানাদার থিং। তবে এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সম্ভবত পসিবল না, দ্যাট ইজ ফর থার্ড ইয়ার রেসিডেন্সি। আর ধরেন আপনি, you are done with the residency, you are doing a attending physician, you're working as an attending physician, you can maintain multiple jobs at the same time যদি আপনি মনে করেন, কারণ বিভিন্ন ধরনের ফ্লেক্সিবিলিটি আছে। লাইক ইফ ইউ আর পার্ট টাইম ডুইং অ্যাটেন্ডিং ফিজিশিয়ান জব ইন ওয়ান হসপিটাল, আপনি চাইলে আরেক হসপিটালে হসপিটালিস্ট হিসেবে জব করতে পারবেন। সো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, লাইক আমার একজন সিনিয়র ভাই আছেন, উনি হচ্ছে এরকম লাইক দুইটা হসপিটালে উনি প্র্যাকটিস করেন। আই থিঙ্ক উনি মাসে 3 সপ্তাহ কাজ করেন, আর 1 সপ্তাহ হচ্ছে ওনার ব্রেক। তো ওই 3 সপ্তাহের মধ্যে হাফ উনি হচ্ছে একটা হসপিটালে, একটা অর্গানাইজেশনের আন্ডারে, আর বাকি সময়টা হচ্ছে আরেকটা হসপিটালে অর্গানাইজেশনের আন্ডারে কাজ করেন। তো ডিপেন্ড করছে কে কিভাবে লাইফটা লিড করতে চাচ্ছে আর কি। সো কেউ চাচ্ছে নাকি যে মানে আই ওয়ান্ট টু get more involved with the clinical job or clinical side, আর কেউ চাচ্ছেন okay I want to give more time to myself and my family। তো এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে এক একজন এক একভাবে নিচ্ছে। তবে বেশিরভাগ হসপিটালে আফটার রেসিডেন্সি, বেশিরভাগ হসপিটাল বা বেশিরভাগ জবেই এই এক্সটার্নাল জব করার মানে সুযোগ আছে। আর ইন্টারনাল মুনলাইটিং এরও সুযোগ আছে। লাইক হচ্ছে মানে যেটা লোকাম, যেটা মুনলাইটিং এর সুযোগ আছে, মানে হচ্ছে আমি রেগুলার আমার জব আওয়ার হচ্ছে এটা, বাট আই উইল ডু সাম এক্সট্রা। সো দেয়ার ইজ এক্সট্রা পে। ঠিক আছে? যেমন আমি আরেকটা বলতে পারি যে আমি রোটেশন করেছিলাম আমার রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের আগে, একটা আইসিইউতে রোটেশন করেছিলাম ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে। তো সেখানে হচ্ছে যারা আইসিইউ ডক্টর, হ্যাঁ, কারণ এখানে এই আমেরিকায় হচ্ছে আইসিইউ ডক্টররা হচ্ছে পালমোনারি ডক্টর অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ডক্টর। বাংলাদেশে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন একটা আলাদা সাবজেক্ট আছে, তাই না? সো এখানে হচ্ছে পালমোনারি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার একসাথে। আর যেটা হচ্ছে ধরেন আইসিইউ, তারা এক্সট্রা ডিউটি করলে they are getting paid overnight, মানে for that night, like around $3,000 per night, এরকম হচ্ছে আলাদা করে তাদেরকে পে করছে per night. So that's the idea. আর টোটাল হলিডেজ ফর ডক্টরস ইন ইউএসএ, এবং ওখানে কি কোনো রেস্ট্রিকশন রয়েছে কিনা, এরকম যে ইউএস এর বাইরে আপনি ম্যাক্সিমাম এত দিন থাকতে পারবেন, আবার ব্যাক করতে হবে? আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করছে, কিরকম হলিডেজ প্রোভাইড করছে। তো প্রথমেই যেটা এখানে মানে এই দেশি যে ডক্টররা যেটা প্রথমে যেটা দেখে বিফোর গোয়িং টু এ জব, যে আমার স্টেট চয়েস কোনটা।
ঠিক আছে? যেমন হচ্ছে আমাকে যদি কেউ বলে তুমি কোথায় যাবা? আমি বলব যে আমি নিউ ইয়র্কে থাকবো। কেন? কারণ I have been here since 2016. তারপর 2009 এ আমি যখন এসেছিলাম নিউ ইয়র্কেই বেশিরভাগ সময় ছিলাম। তো 2016 থেকে আমি নিউ ইয়র্কেই আছি এবং নিউ ইয়র্কটা আমার কাছে কাইন্ড অফ মোর ফ্যামিলিয়ার মনে হয়। আর আরেকটা যেটা মনে হয় নিউ ইয়র্কের থেকে বাইরে গেলে মনে হয় গ্রামে চলে গেছি। সো এই জন্য আমার সবসময় নিউ ইয়র্কটাই ভালো লাগে এবং আমার ফ্রেন্ডস হচ্ছে নিউ ইয়র্কে থাকে, বেশিরভাগ ফ্রেন্ডস। So I can hang out with them. তারপর হচ্ছে let's say about food. I love foods, like of course different types of food I can try in New York. Like every options are there. So আমি ধরেন ফুডের কথা যখন চলেই আসলো, তো কচু দিয়ে আমি মাছ খেতে চাই, ঠিক আছে? সো দ্যাটস মোর পসিবল ইন নিউ ইয়র্ক। সো দ্যাটস মাই স্টেট চয়েস। তো এটা হচ্ছে কি ফার্স্ট থিং, যে আমি স্টেট চয়েস আমার কোনটা সেটা দেখে সবাই, দেন তারপর তারা সিলেক্ট করে যে ধরেন আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বাচ্চা কোন স্কুলে যাবে, ঠিক আছে? সো ইজ দেয়ার গুড স্কুল ইন নিউ ইয়র্ক? হ্যাঁ, অফকোর্স দেয়ার ইজ অফকোর্স A+ গ্রেড স্কুল আছে, খুব ভালো পাবলিক স্কুল আছে। তবে যেটা হয় যে ভাগ করা আর কি পুরো জায়গা, মানে স্টেটগুলোকে এভাবে করে ভাগ করে রাখে যে যেই জায়গায় মানুষজনের ইনকাম বেশি সেই জায়গায় মানুষের ট্যাক্সও বেশি, তাই না? তারা ট্যাক্স বেশি দিচ্ছে। তো যেই জায়গায় ট্যাক্স বেশি দিচ্ছে সেই জায়গায় দেখা যাচ্ছে পাবলিক ফ্যাসিলিটিগুলো বেশি, লাইক সেখানে সিকিউরিটি ভেরি গুড, সেখানে পিপল আর ভেরি মোর মোর লাইকলি টু বি, মানে কেউ কাউকে ইন্টারফেয়ার করবে না এই ধরনের মানুষ। এবং আরেকটা যেটা হচ্ছে এভরি টাইপ অফ ফ্যাসিলিটিস আর দেয়ার, স্কুল ইজ ভেরি গুড যেসব জায়গায় মানে দেখা যাচ্ছে ইনকামটা বেশি। তো দেখা যাচ্ছে সাধারণত যারা এখানে ডক্টর হয়ে যাচ্ছেন দে আর হ্যাভিং ভেরি গুড ইনকামস, সো তারা হচ্ছে ওরকম কিছু জায়গা চুজ করে নিচ্ছেন যে আমি এই জায়গাতে থাকতে চাই, আমি হচ্ছে এরকম একটা জায়গায় থাকবো যেখানে আমার বাচ্চারা ভালো একটা স্কুলে যাবে, ঠিক আছে? সো দে আর লুকিং ফর দোজ থিং অ্যান্ড অ্যাজ ওয়েল অফকোর্স ইয়োর পার্সোনাল চয়েস। লাইক অনেকে মনে করে নিউ ইয়র্ক ইজ ভেরি ডিস্ট্রাকটিভ, মানে অনেকে আমার অনেক সিনিয়র ডক্টরস আছে তারা মনে করে যে নিউ ইয়র্ক খুব গ্যাঞ্জামের জায়গা, কারণ এখানে পার্কিং পাওয়া যায় না, এই সেই। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, ঠিক আছে? সো তারা চুজ করে ওকে আই উইল গো ইন সাম প্লেস যেখানে আমি দুইটা গাড়ি নিয়ে একসাথে চালাতে পারবো পাশাপাশি, মানে অনেক জায়গা আমি হচ্ছে ভালো অনেক বড় একটা জায়গায় থাকতে পারবো, একটা বড় একটা রেসিডেন্ট নিয়ে থাকতে পারবো। লাইক দেয়ার আর পিপল, মানে ডক্টর আছে যারা এমন জায়গায় থাকেন যে নিজের জায়গার বাউন্ডারি কতটুকু সেটাই জানেন না, লাইক অনেক বড় জায়গা নিয়ে থাকেন, হরিণ চলে আসতেছে সেখানে, ভাল্লুক চলে আসতেছে, বাট এরকম জিনিস আর কি, মানে এক একজনের এক একটা চয়েস। তা আমাকে যদি জিজ্ঞেস করো যে আমি কোথায় যাবো, আই থিঙ্ক আইল বি ইন নিউ ইয়র্ক, বাট দেয়ার ইজ অলওয়েজ অফকোর্স গুড নেইবারহুড, মানে এমন নেইবারহুড না যে যেখানে 5 মাইল দূরে নেইবার নাই, মানে আশেপাশে নেইবার আছে, এরকম জায়গায় আমি থাকতে পছন্দ করি। আই লাইক টু সোশ্যালাইজ উইথ পিপল মোর, আমার ফ্রেন্ডসরা এখানে আছে। সো আই ওয়ান্ট টু গো ফর দ্যাট, যে আমি চেষ্টা করি যে এরকম জায়গায় থাকতে। আচ্ছা, আমি মনে হয় প্রশ্নটা হারিয়ে ফেলেছি, প্রশ্নটা কি ছিল? মৃদুল, প্রশ্নটা একটু রিপিট করবা? প্রশ্ন ছিল যে এনি রেস্ট্রিকশন রয়েছে কিনা ইউএস এর বাইরে যাওয়ার ক্ষেত্রে। ওকে ওকে, সরি ফর দ্যাট, আমি আসলে অন্যদিকে চলে গেছি। তো না, রেস্ট্রিকশন আসলে নাই। লাইক যখন তুমি এখানে জব করছো, যে ধরো হ্যাঁ, ইউজুয়ালি প্রশ্নটা এইচ ছিল ওয়ান যে বি। এনি রেস্ট্রিকশন রয়েছে কিনা ইউএস এর বাইরে যাওয়ার ক্ষেত্রে। ওকে, সো আসলে রেস্ট্রিকশনটা নাই, মানে হচ্ছে যেটা হচ্ছে ধরো তুমি জব করছো অ্যাজ এ H1B ভিসা আছে, ভিসা নিয়ে বলবো আমি, তারপরে J1 ভিসা আছে, ঠিক আছে? তো ইউজুয়ালি H1B ভিসা যেটা, সেটাতে আহ, মানে রেস্ট্রিকশন বলতে একদম নাই সেটা বলবো না, দেয়ার ইজ এ রেস্ট্রিকশন অফকোর্স, তবে যে পরিমাণ তোমার ভ্যাকেশন দেওয়া হবে ইউ ক্যান এনজয় দ্যাট। সো লেটস সে ইউ হ্যাভ 3 months অফ ভ্যাকেশন, ঠিক আছে? সো ইউ ক্যান এনজয় দ্যাট থিং, মানে 3 months ভ্যাকেশনে আমি চাইলে দেশের বাইরে ঘুরে আসতে পারি, আমি দেশে যাইতে পারি, আমি ব্যাক করতে পারি। So depends on when is your vacation. So you can utilize that always. আর যদি গ্রিন কার্ড হয়ে যায়, লাইক বেশিরভাগ ক্ষেত্রে H1B ভিসা যেটা, সেখান থেকে গ্রিন কার্ড হয়ে যায়, দেন you have your own green card and you can go out of USA এবং come back within 6 months, ঠিক আছে? গ্রিন কার্ডেও কিছুটা রেস্ট্রিকশন আছে, যেমন আমার যেমন গ্রিন কার্ড, আমি যদি দেশের বাইরে যাই আই হ্যাভ টু কাম ব্যাক
within 6 months to maintain the permanent residence. কারণ গ্রিন কার্ড ব্যাপারটা হচ্ছে ইউ আর এ পার্মানেন্ট রেসিডেন্ট হিয়ার, ঠিক আছে? তবে যেটা সবচেয়ে কম রেস্ট্রিক্টেড যেটা সেটা হচ্ছে সিটিজেনশিপ। লাইক তুমি যদি এখানে গ্রিন কার্ড নিয়ে 5 ইয়ার্স থাকতে পারো, 5 ইয়ার্স পুরোপুরি এক্স্যাক্টলি টানা থাকতে হবে না, লাইক ইউ ক্যান স্টে হিয়ার ফর 2.5 years at a stretch in 5 year period, তাহলে হচ্ছে তুমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং সিটিজেনশিপ পেয়ে গেলে হচ্ছে you can go anywhere and you can stay outside of USA as much as you want. তো আমি ধরো বাংলাদেশে চলে গেলাম, আমার মনে হলো আমি 10 বছর বাংলাদেশে থেকে আসি, that's very possible. So depend করছে ভিসা স্ট্যাটাসের উপর, বাট ইউজুয়ালি H1B ভিসা বাইরে যাওয়ার যে ব্যাপারটা, no restriction to go outside, but you need to go within your vacation period, এটাই আর কি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এবার সেকেন্ড যে মেইন পার্টটি রয়েছে, যে পাথওয়েজ টু এন্টার ইনটু ইউএস মেডিকেল সার্ভিস, সেখানে এবার এন্টার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ইউএস মেডিকেল সার্ভিসে এন্টার করার জন্য কি কি পাথওয়েজ রয়েছে, এটা যদি একটু বলতেন আমাদের। হ্যাঁ, ইউএস মেডিকেল সার্ভিসে এখন প্রথম যেটা আমি সবাইকেই বলি যে আপনার চয়েসটা কি, ঠিক আছে? কারণ এক একজনের এক এক রকম চয়েস। আমি যখন মেডিকেল স্কুলে পড়তাম, অনেক সিনিয়র ছিলেন আমার, তারা বলতেন যে দে ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু ক্লিনিক্যাল সাইড, they want to go into research activities or more like public health activities. So প্রথমে হচ্ছে আমাদের চয়েসটা নিয়ে চিন্তা করতে হবে। তো লেটস সে আমি ইউএসএ তে এসে একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট হতে চাই, বা আই হ্যাভ মোর ফোকাস অর মোর ইন্টারেস্ট ইন রিসার্চ, ঠিক আছে? আমি একটা বেসিক সায়েন্স একটা রিসার্চ করতে চাই। সো দেয়ার ইজ অলওয়েজ pathways. তো ইউজুয়ালি আমি যদি পাবলিক হেলথে যেতে চাই, বা হচ্ছে আমি যদি রিসার্চ লাইনে যেতে চাই, I have to pursue that subject, but that particular topic. যেমন পাবলিক হেলথে অবশ্যই everyone knows MPH or MSPH করতে হবে। সো কি হবে, এটা হচ্ছে ইউজুয়ালি আমার যেই ইউএস এর যেই ইউনিভার্সিটিগুলো, সেখানে অ্যাডমিশন নিতে হবে ফর মাস্টার্স প্রোগ্রাম অর পিএইচডি। Then you do the masters or PhD, then you go into job on that field, ঠিক আছে? এবং that is true for research experience, মানে research pathway as well. তো আরো কিছু pathway আছে রিসার্চের ক্ষেত্রে, যেমন বাংলাদেশ থেকে প্রচুর বুয়েটের স্টুডেন্টরা আসছে, তাই না? বাংলাদেশ থেকে এখানে মাস্টার্স করতে ইন ইঞ্জিনিয়ারিং, ইন দে আর কামিং ফর পিএইচডি অর মাস্টার্স। তো মেডিকেল যারা পড়ছি আমরাও কিন্তু আসতে পারি চাইলে, যে আমার মনে হয়েছে আমি মাস্টার্স করবো একটা পার্টিকুলার টপিকে, আই উইল গেট ইনভলভড ইন রিসার্চ, আই উইল গেট ইনভলভড ইন পিএইচডি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওভাবে যেভাবে বুয়েটের ছাত্ররা আসছে, আমরা কিন্তু একইভাবেই আসতে পারি। সো প্যাথওয়েটা মোটামুটি একই, যে জিআরই দিতে হয়, and then you contact with a professor for a particular funding, যে হচ্ছে আমি আপনার আন্ডারে পিএইচডি করতে চাই, ক্যান ইউ ফান্ড মি অর ক্যান ইউ স্পন্সর ফর মি? তো ইউজুয়ালি জিনিসটা অবশ্যই একটু কষ্ট সাপেক্ষ ব্যাপার, কারণ আমার অনেক বুয়েটের ফ্রেন্ড এসেছে, আমি সেটা জেনেছি তাদের থেকে, যে মানে প্রফেসরদেরকে অনেক বলতে হয়, and then they approve you, এবং তারপরে তারা হচ্ছে একটা ইউনিভার্সিটি, সেই প্রফেসর ইউনিভার্সিটির থ্রুতে অ্যাডমিশন নিয়ে আন্ডার কমপ্লিট ফান্ডিং তারা আসছে। তো তবে যে ব্যাপারটা হচ্ছে, অনেক ডাক্তারও আছেন যারা কিনা একইভাবে আসছে, এবং আই নো মেনি অফ দ্যাম, যারা হচ্ছে এরকম মানে হচ্ছে জিআরই করেছেন, করে হচ্ছে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের ব্যাপারে তারা ইন্টারেস্ট শো করেছেন টু গো ইনটু ইউএস, এবং হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি করার জন্য তারা ইন্টারেস্ট শো করেছেন, কোনো প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করেছেন, সেই প্রফেসর হচ্ছে তাদেরকে ফান্ডিং করেছেন এবং তাদেরকে নিয়ে এসেছেন, ঠিক আছে? এবং দেয়ার যেটা হচ্ছে যে তারা অনেকেই আছেন যে যারা সেখানে পাবলিক হেলথ ট্র্যাকেই রয়ে গিয়েছেন, বা হচ্ছে রিসার্চ ট্র্যাকেই রয়ে গিয়েছেন। আরেকটা যেটা করছেন যে সাইড বাই সাইড অনেকে ইউএসএমএলই করছেন, এন্ড আই নো মেনি যারা হচ্ছে একই সাথে এই পাবলিক হেলথ ট্র্যাকে থাকা অবস্থাতেই তারা আবার ইউএসএমএলই করেছেন, করে হচ্ছে রেসিডেন্সি করেছেন, করে মানে ক্লিনিক্যাল লাইনে চলে এসেছেন। সো এটা হচ্ছে আমার পাবলিক হেলথ আর বেসিক সায়েন্স প্যাথওয়ে। আর আরেকটা যেটা অবশ্যই ইউএসএমএলই টু গেট ইনটু দ্য সিস্টেম, সেটাই বলবো আমি, মানে হচ্ছে আমার যেটা সিস্টেম, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ওয়েতে যদি থাকতে চান, বা আপনি যদি মনে করেন যে আই ওয়ান্ট টু প্র্যাকটিস এজ এ ফিজিশিয়ান ইন ক্লিনিক্যাল ওয়ে, তো তখন হচ্ছে আমাকে ইউএসএমএলই ছাড়া কোনো উপায় নেই।
কারণ ইউএসএমএলই করতেই হচ্ছে, আমাকেও যেমন করতে হচ্ছে, এখানে যে মেডিকেল স্কুলে পড়ছে এই দেশি একটা ছেলে বা মেয়ে তাকেও ইউএসএমএলই করতে হচ্ছে। সো ইটস এ কমন স্ট্যান্ডার্ড সিস্টেম। তো আমাকে ইউএসএমএলই, তাকে সে যেমন করছে আমি সেরকম ইউএসএমএলই পারসিউ করছি। তো ইউএসএমএলই করেই আমাকে ইউএসএমএলই স্টেপসগুলো কমপ্লিট করে দেন ইউএসএমএলইর যেই সারাউন্ডিংস ক্রেডেনশিয়ালসগুলো আছে, যেমন আমি ইউএস ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স নিলাম, তারপরে লেটার অফ রিকমেন্ডেশন ম্যানেজ করলাম, দেন আই গো ফর সাম লেটস সে সাম ইনভলভ ইন সাম রিসার্চ অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে আমি ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশন করলাম ফর রেসিডেন্সি ইন্টারভিউ। দেন রেসিডেন্সি প্রোগ্রামগুলো তারা আমাকে কল করলো, ওকে ইউ কাম হিয়ার ফর ইন্টারভিউ, ইন পার্সন ইন্টারভিউ। তারপর ইন্টারভিউ নেওয়ার পরে দেন দে সে দ্যাট ওকে উই লাইক ইউ অর নট, তাই তো। তো এটা হচ্ছে আমার ইউএসএমএলই pathway টু গেট ইনটু দ্য ক্লিনিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ক্যারিয়ার। তো এটা হচ্ছে বেসিক সায়েন্স আর ক্লিনিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ইউএস, কি বলে, ক্লিনিক্যাল ওয়ে, যেই দুটো জায়গায় যাওয়ার জন্য এরকম দুটো সিস্টেম। আরও কিছু প্যাথওয়ে আছে, আই এম নট এক্স্যাক্টলি শিওর কিভাবে সেগুলো কাজ করে। যেমন তোমরা যদি ইসিএফএমজি ওয়েবসাইটে যাও, ইসিএফএমজি মানে হচ্ছে এডুকেশনাল কমিশন ফর ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটস, আর হচ্ছে USMLE.org, এই ওয়েবসাইটগুলোতে গেলে সেখানে কিছু প্যাথওয়ে নিয়ে কথা বলেছে। যেমন ফিফথ প্যাথওয়ে, আই এম এক্স্যাক্টলি নট শিওর হোয়াট ইজ দিস, আমি কখনো ঘেটেও দেখিনি ফিফথ প্যাথওয়ে জিনিসটা কি। তবে ফর মোর ইনফরমেশন আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি মনে করেন যে আরও কোনো প্যাথওয়ে নিয়ে জানতে চান, তাহলে সেই এই ওয়েবসাইটগুলোতে একটু যাবেন, USMLE.org, ECFMG.org, এই ওয়েবসাইটগুলো আপনাকে ভালো গাইডেন্স দিতে পারবে। আমাদের ইউএসএমএলই নিয়ে একটু যদি ব্রিফ করতেন যে কি কি স্টেপস রয়েছে এবং সেগুলো কোথায় দেওয়া যায়, বাংলাদেশে বসে দেওয়া যাবে কিনা কোন স্টেপ, এরকম। ওকে, সো ইউএসএমএলই ব্যাপারটা তো অবশ্যই ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশন। আর এখানে অবশ্যই যদি এটাকে এক্সামিনেশন বলছে, তবে অনেক স্টেপস আছে আদার দেন এক্সামিনেশন, তো সেগুলো আমরা বলবো। তো প্রথমে হচ্ছে এটা 4টা পরীক্ষা হয় আর কি, ইউএসএমএলই 4টা পরীক্ষা আছে। প্রথম 3টা পরীক্ষা হচ্ছে ইউএসএমএলই স্টেপ 1, ইউএসএমএলই স্টেপ 2 সিকে, আর ইউএসএমএলই স্টেপ 2 সিএস, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ইউএসএমএলই স্টেপ 3, 4 নম্বর পরীক্ষা। তো প্রথম 3টা পরীক্ষা মানে মোটামুটি ম্যান্ডেটরি ফর আমরা যারা বাইরে থেকে আসছি, ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটস, আমাদের জন্য মোটামুটি ম্যান্ডেটরি বিফোর অ্যাপ্লাইং ফর রেসিডেন্সি। এই 3টা পরীক্ষা আমাদের পাস থাকা লাগবে আমরা রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করার আগে। সো ইউএসএমএলই স্টেপ 1 হচ্ছে বেসিক্যালি আমাদের যে বেসিক সায়েন্সগুলো আছে সেইগুলো থেকেই আমাদেরকে টেস্ট করা হয়ে থাকে। মানে বেসিক সায়েন্স বলতে খুব ক্লিয়ারলি যদি বলি, ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ অ্যান্ড থার্ড প্রফ, মানে এখনের সিস্টেমে বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি, ফিজিওলজি, তারপর কি আছে, বিহেভিয়ারাল সায়েন্স, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ঠিক আছে, এই ইমিউনোলজি, এই জিনিসগুলোর উপরে টেস্ট করা হবে হচ্ছে আমাদের ইউএসএমএলই স্টেপ 1। ইউএসএমএলই স্টেপ 2 সিকে যেটা, সেটা হচ্ছে ক্লিনিক্যাল নলেজ। তো সেখানে টেস্ট করা হচ্ছে আমাদের মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, পিডিয়াট্রিক্স, সাইকিয়াট্রি, এইগুলো টেস্ট করা হচ্ছে ইউএসএমএলই স্টেপ 2 সিকেতে। আর ইউএসএমএলই স্টেপ 2 সিএস যেটা, সেটা স্টেপ 2 এর পার্ট, সেটাকে বলা হচ্ছে ক্লিনিক্যাল স্কিল, এবং সেটা টেস্ট করছে আমাদের ক্লিনিক্যাল নলেজ। লাইক 12টা পেশেন্ট আমাকে দিয়ে দিচ্ছে, 12টা পেশেন্টের উপরে আমি ক্লিনিক্যাল নলেজ নিয়ে ডিসকাস, মানে আমার ক্লিনিক্যাল নলেজ অ্যাপ্লাই করছি, সরি ক্লিনিক্যাল স্কিল অ্যাপ্লাই করছি। আমি পেশেন্টের হিস্ট্রি নিচ্ছি, এক্সামিনেশন করছি, পেশেন্ট নোটস লিখছি, মানে হচ্ছে আমাদের যে প্রোগ্রেস নোট বলে, যেটা পেশেন্ট নোট বা প্রোগ্রেস নোট, সেই জিনিসটা আমরা লিখছি। লিখে হচ্ছে মানে আমাকে কমপ্লিটলি যাচাই করা হচ্ছে আমার হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন কেমন হচ্ছে, আমার পেশেন্টের সাথে কমিউনিকেশন কেমন হচ্ছে, ইন্টারপার্সোনাল স্কিল কেমন হচ্ছে, এগুলো। আর স্টেপ 3 হচ্ছে মোটামুটি একটা কম্বিনেশন অফ স্টেপ 2 সিকে আর সিএস বলা যায়, যদিও এটা কোনো প্র্যাকটিক্যাল এক্সাম না, এটা 2 দিনের পরীক্ষা, এবং এখানে হচ্ছে কম্পিউটার বেসড পরীক্ষা, মোটামুটি এমসিকিউ এক্সাম দিতে হয়। আর একটা হচ্ছে একটা সিমুলেশন টেস্ট আছে। ও বাই দ্য ওয়ে, স্টেপ 1 এবং স্টেপ 2 সিকে যেটা বললাম, এগুলো কম্পিউটার বেসড পরীক্ষা। তো আমি আর সামনে একটু ডিটেল বলবো। আর আরেকটা যেটা কোথায় পরীক্ষা দেওয়া যায়, বাংলাদেশে স্টেপ 1 আর স্টেপ 2 সিকে দেওয়া যাবে প্রো মেট্রিক সেন্টার, যেখানে হচ্ছে জিআরই পরীক্ষা হয়, টোফেল পরীক্ষা হয়, সেই সেম জায়গা প্রো মেট্রিক সেন্টার।
anyone can go in the website prometric.com, গিয়ে আপনারা যদি দেখেন যে বাংলাদেশে কোথায় সাইটটা আছে, they will give you idea. তো স্টেপ 1 আর সিকে এই দুটো পরীক্ষা বাংলাদেশে দেওয়া যাবে। সিএস এবং স্টেপ 3 এই দুটো দিতে হবে হচ্ছে ইউএসএ তে, ঠিক আছে? সিএস এবং স্টেপ 3 এই দুটো পরীক্ষা ইউএসএ তে দিতে হবে। সো সিএস পরীক্ষার জন্য 5টা সেন্টার আছে পুরো ইউএসএ তে। একটা হচ্ছে ফিলাডেলফিয়ায়, একটা হচ্ছে অ্যাটলান্টা জর্জিয়া, একটা হচ্ছে টেক্সাস হিউস্টন, একটা হচ্ছে লস অ্যাঞ্জেলস, আর একটা হচ্ছে শিকাগো। এই 5টা জায়গায় পরীক্ষা দেওয়া যায় স্টেপ 2 সিএস এর। আর স্টেপ 3 আবার প্রোমেট্রিকে দিতে হবে, বাট ইউ হ্যাভ টু টেক ইট ইন দ্য স্টেটস। তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের ইউএসএমএলই এক্সামগুলো কি কি আছে এবং কোথায় কোথায় পরীক্ষা দেওয়া যায়। ডিফারেন্ট ব্রাঞ্চগুলোতে স্কোপস ফর আইএমজি, এটা নিয়ে যদি আমাদের একটু বলতেন। ওকে, সো আইএমজি তো অবশ্যই ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট। আর আমরা মানে কোথায় কোন জায়গায় বেশিরভাগ আইএমজিরা যাচ্ছে, তো আমি যেটা দেখেছি ইন দ্য ভেরি রিসেন্ট ইয়ার্স, যেটা অবশ্য বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি ট্রু বলা যায়, লাইক মেডিসিন বা ইন্টারনাল মেডিসিনে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ যাচ্ছে, ঠিক আছে? আরেকটা যেটা হচ্ছে লাইক মেডিসিনের সাব ব্রাঞ্চ ফ্যামিলি মেডিসিন আছে, দ্যাট ইজ নট এক্স্যাক্টলি লাইক দ্য মেডিসিন, বাট দিস ইজ মানে ফ্যামিলি মেডিসিন যেই সাবজেক্টটা আছে সেটা হচ্ছে মোর লাইক কি বলবো, এই জিনিসটার পার্থক্য আসলে আমার করাটা খুব কঠিন হয়ে যায়। মানে ইউ লার্ন এভরিথিং অ্যাবাউট মেডিসিন, বাট হচ্ছে সাব স্পেশালিটি গুলোতে ট্রেনিং স্কোপ মানে ট্রেনিং এর ব্যাপারটা একটু কম ফ্যামিলি মেডিসিনে, বিকজ ইটস মোর লাইক যে আমি একজন পিসিপি বা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হিসেবে কাজ করব একজন মানুষের, মোর লাইকলি, এবং হচ্ছে আমি সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দেবো। সো ইন্টারনাল মেডিসিন, ফ্যামিলি মেডিসিন, তারপর হচ্ছে পিডিয়াট্রিক্সেও ভেরি গুড স্কোপ, সাইকিয়াট্রিতেও অনেকে যাচ্ছে ভেরি গুড স্কোপ। আর যেটা হচ্ছে অন্যান্য যেসব লাইক সার্জারি, জেনারেল সার্জারি বা হচ্ছে ওবিজিওয়াইএন মানে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, তারপর হচ্ছে আরেকটা কি আছে লেটস সে অপথলমোলজি, লেটস সে ইনস্থেসিওলজি, ঠিক আছে? এই জিনিসগুলোতে দেখা যাচ্ছে আমাদের আইএমজিরা ডিরেক্টলি যাওয়ার মানে যাচ্ছে না, বা হচ্ছে যাওয়াটা একটু কঠিন, মানে সম্ভব না এটা না, যাচ্ছে না বা যাওয়াটা একটু কঠিন। যেমন আমি অনেক আইএমজি দেখেছি লাইক ভেরি হাই স্কোর এসেছে, এসে প্লাস্টিক সার্জারিতে রেসিডেন্সি করছে। সো ইটস ভেরি পসিবল, বা অর্থোপেডিক সার্জারিতে রেসিডেন্সি করছে, ইটস ভেরি পসিবল, ঠিক আছে? বাট হচ্ছে খুব মানে ইজিলি মানে অলরেডি যেহেতু প্রসেসটা একটু স্ট্রেসফুল, তো দেখা যাচ্ছে যেটাতে মোটামুটি সহজে যাওয়া যায় ইন্টারনাল মেডিসিন বা পিডিয়াট্রিক্স বা সাইকিয়াট্রি, এইসব জায়গাতে দেখা যাচ্ছে আমরা আইএমজিরা বেশি যাচ্ছি, প্যাথোলজি আইএমজিরা বেশি যাচ্ছে। আর অনেকেই দেখা যাচ্ছে সাব স্পেশালিটিতে যাচ্ছে। সো সাব স্পেশালিটিতে যাওয়াটাও একটু কঠিন হতে পারে, লাইক আফটার ইন্টারনাল মেডিসিন ফেলোশিপ পাওয়াটা রেসিডেন্সির পরে একটু কঠিন হতে পারে, বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট ইউ ক্যান ডু ইট। লাইক লেটস সে আমি কেউ একজন আছে কার্ডিওলজিতে যেতে চায়, দে ক্যান ডু ইট, বাট এগুলো হচ্ছে ফেলোশিপ, মানে ইন্টারনাল মেডিসিনের পরে দে ক্যান গো ইনটু ফেলোশিপ। আর সার্জারি ব্যাপারটা অনেকে ইন্টারেস্টেড, অনেকে আমাকে মেসেজ দেয় যে সার্জারি থেকে যাওয়া পসিবল নাকি। অবশ্যই পসিবল, আই নো মেনি পার্সোনালি যারা হচ্ছে সার্জারিতে গিয়েছে। ওবিজিওয়াইনে যাওয়া পসিবল নাকি? অবশ্যই পসিবল। আমি কয়েকদিন আগেই একটা লাইভ স্ট্রিম করেছি আমার ফেসবুক প্রোফাইল থেকে, তো সেখানে আমি এক আপু এসেছেন, উনি হচ্ছে আমার মেডিকেলেই মানে জ্যামাইকা হসপিটালে উনি ওবিজিওয়াইন রেসিডেন্সি শুরু করবেন। তো she is a মানে কাইন্ড অফ আইডল, ক্যান বি আইডল টু এনি অফ আস, কারণ হচ্ছে আমরা হচ্ছে অনেক সময় একটা ব্যাপার চলে আসে যে ওল্ড গ্র্যাজুয়েট, 5 বছরের বেশি হয়ে গেলে ওল্ড গ্র্যাজুয়েট, বাট ওনার গ্র্যাজুয়েশন ইয়ার হচ্ছে অ্যাবাউট 17 years from now, মানে উনি 17 বছর আগে পাশ করেছেন। So she did it within 2 years and she went to OBGYN. So one of the মানে কি বলবো খুব টাফ স্পেশালিটিতে উনি চলে গিয়েছেন। সো এনিথিং ক্যান বি পসিবল, সো শি প্রুভড ইট। সো এটাই আর কি, মানে যার যেটা ইচ্ছা সে সেখানেই যেতে পারবে। তো ইউ নিড টু লুক ফর দ্য ক্রেডেনশিয়ালস, কি ধরনের ক্রেডেনশিয়ালস তারা চাচ্ছে, কি ধরনের স্কোর তারা চাচ্ছে, কি ধরনের এক্সপেরিয়েন্স তারা চাচ্ছে। আপনার যদি আসলে ইচ্ছা থাকে ইউ ক্যান গো ইন এনি স্পেশালিটি। আরেকটা রিউমার রয়েছে যে হচ্ছে 2021 থেকে নাকি ইউএসএমএলই শুধু
পাস এন্ড ফেইল এই ব্যাপারটা চলে আসবে, স্কোরিং ব্যাপারটা আর থাকছে না। এটা কি সত্যি কিনা? না, এটা আসলে রিমোট না, এটা আসলে অ্যানাউন্সমেন্ট। লাইক স্টেপ 1 এর স্কোরিং সিস্টেমটা উঠে যাচ্ছে। মানে হচ্ছে সিএফএমজি যেই নিউজ পোর্টাল আছে সেখানে গেলেই আসলে মোটামুটি ডিটেইলে ওরা দিয়েছে, কমপ্লিট ডিসক্লোজার করেনি, বাট ডিটেইলে দিয়েছে যে হচ্ছে স্টেপ 1 এর যে স্কোর সিস্টেম সেটা আর থাকবে না, স্টেপ 2C কে কিন্তু স্টিল স্কোর করা হবে। ঠিক আছে। আর আচ্ছা, ও, এখানে তো অনেকে কমেন্ট করছে, আমি তো একটাও দেখিনি, সরি ফর দ্যাট। সো আমার কি এখন কমেন্টগুলো রিপ্লাই দিতে হবে নাকি আমি পরে দেখলেও হবে? না, আমরা কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন রয়েছে লাস্টে, সেখানে আমরা সেটার সেখানে আমরা অ্যান্সার দিতে পারবো। ওকে ওকে, শিওর। আচ্ছা ঠিক আছে, আমি আসলে খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, সো এখন যে ব্যাপারটা হচ্ছে যে আমি 2022-তে, আসলে 21 না, 22-তে জানুয়ারি থেকে আমার স্টেপ 1 এর পাস ফেল চলে আসবে, মানে স্কোরিং থাকবে না। বাট এটা আসলে এত স্ট্রেস নেওয়ার কিছু নেই, কারণ ইউএসএমএলইতে এই ধরনের পরিবর্তন হয়ে আসছে অনেক বছর ধরেই। সো পরিবর্তন আসবেই। তো আমাদের যে ব্যাপারটা হয়ে যায় স্ট্রেসের কারণটা হচ্ছে মূলত আমরা যেটা জানি না সেটাকেই ভয় পাই, আমি সবসময় সেটা বলি। তো যেহেতু আমরা এখনো জানছি না যে মানে জিনিসটা কেমন হবে, এই জন্য আমরা একটু ভয় পাচ্ছি, বাট আমার মনে হয় না এটা খুব বেশি স্ট্রেসের কারণ হবে। দেয়ার উইল বি স্কোর স্টিল ইন দ্য সিকে। আর আরেকটা যেটা বলবো যে মানে রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের সময় অনেকে বলছে যে আমার যদি স্কোর না থাকে, সো হাউ ক্যান দে আর গোয়িং টু জাজ মি। তো আমি অবশ্যই বলবো যে রেসিডেন্সি যখন তারা আপনাকে জাজ করছে ফর দ্যাট পার্টিকুলার জব, দে আর গোয়িং ওভার ইউ হলিস্টিক্যালি, মানে হচ্ছে কমপ্লিটলি হু ইউ আর দে আর জাজিং, নট অনলি বেসড অন ইউর স্কোর। সো একটা স্কোর যদি না থাকে আমার মনে হয় না যে আমাদের রেসিডেন্সি পেতে কোনো সমস্যা হবে। সো এটা আসলে অ্যানাউন্সমেন্ট, এবং তারা হচ্ছে খুব শীঘ্রই বলেছে যে মোর ডিটেইলে তারা প্রকাশ করবে ইন সিএফএমজি ওয়েবসাইট and USMLE website, of course. এন্ড এনি আন্ডারগ্র্যাড স্কিল অর এক্সপেরিয়েন্স যেটা আমাদের রেসিডেন্সি ম্যাচ অর ইউএসএমএলই তে হেল্প করতে পারে? হ্যাঁ, অবশ্যই আন্ডারগ্রেড বিভিন্ন এক্সপেরিয়েন্স হেল্প করতে পারবে, যেমন হচ্ছে আমাদের যেসব ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স আছে ডিউরিং আওয়ার ওয়ার্ড রোটেশনস, দ্যাট ক্যান বি এ ম্যাসিভ এক্সপেরিয়েন্স। কারণ আমরা যখন পেশেন্টের হিস্ট্রি নিচ্ছি, পেশেন্টের এক্সামিনেশন করছি, আমাদের কিন্তু মানে স্পেসিম্যানের অভাব নাই, তাই না? মানে আমাদের রোগীর কোনো অভাব নাই, উই ক্যান ডু দ্য হিস্ট্রি এক্সামিনেশন অ্যান্ড আওয়ার পেশেন্টস আর রিয়েলি উইলিং। মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো পেশেন্টরা বিরক্ত হচ্ছে, বাট তারা উইলিং টু শেয়ার, মানে উইলিং টু বি এ স্পেসিম্যান টু আস, তাই না? তো আমরা হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা সেভাবে তাদেরকে প্রেজেন্ট করতে পারি যে দেখো আমি যে পরিমাণ রোগী থার্ড ইয়ার অ্যান্ড ফিফথ ইয়ারে দেখে এসেছি, থার্ড ইয়ার টু ফিফথ ইয়ার, সেই পরিমাণ রোগী হয়তো অনেক হসপিটালে, ইউএস এর অনেক হসপিটালে অনেক ডক্টরও দেখছে না। ঠিক আছে, সো দ্যাটস ভেরি ট্রু। সো ইউ হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স। আর ইন্টার্নশিপ থাকলে তো অফকোর্স যেটা গ্র্যাজুয়েশনের পরে, বাট দ্যাট ইজ অলসো এ ভেরি গুড এক্সপিরিয়েন্স, ইন্টার্নশিপ, তাই তো? আর আরও কিছু আন্ডারগ্রেড এক্সপিরিয়েন্সের কথা বলবো, লাইক লেটস সে আমাদের কোনো কেস প্রেজেন্টেশন আছে, আমি কোনো পোস্টার প্রেজেন্টেশন করেছি, আমি কোনো রিসার্চ অ্যাক্টিভিটিতে অ্যাড হয়েছি। আহ, অবশ্যই যে কোনো ধরনের পাবলিকেশন, যে কোনো ধরনের রিসার্চ অ্যাক্টিভিটি হেল্পফুল হবে ফর দ্য রেসিডেন্সি পারপাস। অ্যান্ড আরেকটা জিনিস যেটা, লিডারশিপ অ্যাক্টিভিটিস ক্যান বি এ ভেরি হেল্পফুল থিং ইন রেসিডেন্সি। লিডারশিপ অ্যাক্টিভিটি বলতে লেটস সে তোমরা ডিবেটিং ক্লাব করছো, ঠিক আছে? সো ইউ আর অ্যারেঞ্জিং দিস সেশনস ফ্রম দ্য ডিবেটিং ক্লাব, you are doing the debates, you are going to different places and talking to people. যেটা হচ্ছে মানে এটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, তাই না? সো এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর শোয়িং আপ হু ইউ আর। কারণ পড়াশোনা সবাই করছে, সো এরপরও তুমি কি করছো সেই জিনিসগুলো কিন্তু তোমার সিভি স্ট্রং করছে। লাইক আমি যখন রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করেছি সেখানে অপশন ছিল যে তুমি কোনো কমিটি সার্ভ করেছো নাকি। সো সেই কমিটি সার্ভের মধ্যে লেখা ছিল ডিড ইউ ডু এনি কমিটি সার্ভ, এনি কমিটি, ঠিক আছে? নট দ্যাট যে আমি ইউনিসেফের সামথিং, এরকম কিছু না। আমি আমার মেডিকেল স্কুলে আমার যে ড্রামা ক্লাব ছিল আমি সেখানে পোস্ট হোল্ডার ছিলাম, আমার যে ফটোগ্রাফি ক্লাব ছিল, সিনেমাটোগ্রাফি ক্লাব ছিল, সবগুলোতে আমি পোস্ট হোল্ডার ছিলাম।
ঠিক আছে, আমার ডিবেটিং ক্লাবে কখনো পোস্ট ছিল না, কারণ আমি কখনো ডিবেটিং করতে পারিনি। সো এই জিনিসগুলো কিন্তু একটা ভেরি গুড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অ্যান্ড আই রোড দ্যাম। এবং হচ্ছে অনেক সময় আমাকে রেসিডেন্সি ইন্টারভিউতে, লাইক অনেক সময় বলতে আমি দুটো ইন্টারভিউ দিয়েছি। সো প্রথম ইন্টারভিউতে আমার এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো নিয়ে কথা বলেছে। সো এনিথিং ইউ আর ডুইং ক্যান বি হেল্পফুল ইফ ইউ ক্যান প্রেজেন্ট ইট। অ্যান্ড অ্যাজ অ্যান আইএমজি আমাদের ল্যাকিংস গুলো কোনখানে, যদি এরকম কোনো ল্যাকিংস থেকে থাকে যেগুলোকে আমরা ইমপ্রুভ করতে পারি? প্রথম যে ল্যাকিংটা মানে আমি যেটা দেখেছি স্পেসিফিক্যালি ফর বাংলাদেশিদের জন্য, বেশিরভাগ ক্ষেত্রে, নট অলওয়েজ, যে আমাদের একটু কনফিডেন্সের অভাব আছে। এবং আমরা সবসময় চেষ্টা করছি যে আমরা, মানে আমি বলছি না যে একদম গ্র্যান্ডিওস ডিলিউশনে চলে যেতে, যে আমি সব পারি, এরকম কিছু না। মানে একটু কনফিডেন্সের অভাব সবসময় আমি দেখেছি, আমার মধ্যেও আমি দেখেছি অনেক সময় কনফিডেন্সের অভাব চলে আসে। মানে আমার মনে হয় যেন আমি এটা মনে হয় পারবো না। এবং যখন আমি বলি যে এটা আমি পারবো না, সেটার পিছনে আমি যুক্তি দাঁড় করাই যে আমি কেন পারবো না, তাই তো। তো এক্ষেত্রে আমাদের যেটা আমরা করতে পারি, যে আমরা যদি যুক্তি দাঁড় করাতে পারি যে আমরা কেন পারবো, আসলে কেন জিনিসটা আসলে আমার পক্ষে সম্ভব, সেটার পক্ষে যদি আমি যুক্তি দাঁড় করাতে পারি, আমার মনে হয় সেটা বেশি উপকারী হবে। কারণ দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়ানরা আসছে, পাকিস্তানিরা আসছে, এবং দেখা যাচ্ছে তারা খুবই প্রোঅ্যাক্টিভ, ঠিক আছে, কিন্তু তাদের সাথে আমাদের কিন্তু খুব বেশি পার্থক্য নেই। তো পার্থক্যটা আসলে কোথায়? মানে আমরা, উই আর অলসো এ ভেরি গুড স্টুডেন্ট, অফকোর্স আমরা পড়াশোনা করছি, আমরা অনেক কিছুই করছি। তো দেখা যাচ্ছে কনফিডেন্সের জায়গাটায় আমরা একটু ল্যাকিং, মানে স্পেসিফিক্যালি ফর বাংলাদেশিস, যে আমরা যদি একটু কনফিডেন্ট হতাম যে হচ্ছে ইয়েস আই ক্যান ডু ইট, অর অ্যাটলিস্ট লেট মি ট্রাই, মানে চেষ্টা করে দেখি, এই জিনিসটা আসলে একটু আমাদের কম চলে আসে। যেমন অনেক সময় আমি যেহেতু ইউএসএমএলই পড়াই, অনেক সময় দেখা যাচ্ছে আমাকে বলছে আমার স্টুডেন্টরা যে ভাইয়া আমার তো মনে হয় আমার পক্ষে সম্ভব না, এরকম একটা ব্যাপার চলে আসছে। তো আমি সবসময় জিজ্ঞেস করি তোমার কেন মনে হচ্ছে তোমার পক্ষে সম্ভব না, তখন বলছে খুব কঠিন এই সেই। তো আমি তখন বলি আচ্ছা দেখো যে তুমি যদি বাংলাদেশেও পোস্ট গ্রাজুয়েশন করতে চাও, ইউ হ্যাভ টু বি ভেরি হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। সো তুমি যদি ইউএসএমএলই করতে চাও, হোয়াই নট গিভ ইট এ ট্রাই? 10 মিনিট পরে কি হবে ইউ ডোন্ট নো। সো 5 বছর পরে আমি পারবো না এটা বলাটা আসলে ভুল কথা। সো আই অলওয়েজ ট্রাই টু সে যে জাস্ট একটা ট্রাই করে দেখো, এন্ড লেটস সি ইফ ইট হ্যাপেন্স অর নট, এই আর কি। আর আমাদেরকে ভিসা নিয়ে যদি একটু কিছু বলতেন, কারণ এরকম রিমোট শুনেছি যে লাস্ট 5 ইয়ার্স এর সোশ্যাল মিডিয়া নাকি চেক করা হয় ইউএস এমবাসি থেকে ভিসা দেওয়ার সময়, এতটাই নাকি টাফ, তার হ্যাঁ, অ্যাক্টিভিটিস গুলো নাকি চেক করা হয়। দ্যাটস ট্রু। আসলে মানে সবার চেক করা হয়, নট দ্যাট। জিনিসটা হচ্ছে ওরা স্পেসিফিক্যালি কারো কারোর উপর যদি সন্দেহ হয় কোনো কারণে, দেন দে চেক ফর, দেন দে আস্ক ফর দ্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল। এবং আমি এটা নট অনলি ফর মানে J1 ভিসা বা B1 ভিসা, ভিসার ব্যাপারে আসছি আমি। তো বিভিন্ন ভিসা ক্লাস আছে, যেমন B1 B2 ভিসা, যেটা হচ্ছে প্লেজার অ্যান্ড বিজনেস ভিসা, যেটা সেটা দিয়ে মোটামুটি আমাদের যেসব ডক্টররা তারা আসছেন এখানে ইউএসএ তে, ধরেন ইউএসএমএল স্টেপ 1 করা হলো, সিকে করা হলো, সিএস এর জন্য তারা এই ভিসাটা নিয়ে ইউএসএ তে আসছেন। আসার পরে তারা হচ্ছে পরবর্তীতে আম, যেটা হচ্ছে যে রেসিডেন্সির অ্যাপ্লিকেশন করছেন, এবং রেসিডেন্সি পেয়ে গেলে তারা হচ্ছে ওই তাদের ভিসা ক্লাস চেঞ্জ হয়ে যাচ্ছে, রেসিডেন্সি প্রোগ্রাম তাদের ভিসা স্পন্সর করছে। J1 ভিসা আছে, H1 ভিসা আছে, এরকম বিভিন্ন ভিসা আছে। তো H1 ভিসা যেটা, সেটা মোটামুটি সবাই প্রেফার করে, কারণ সেটা থেকে সরাসরি গ্রিন কার্ড হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। J1 ভিসাতে এই ব্যাপারটার সম্ভাবনা কম, এই মানে সরাসরি গ্রিন কার্ড হয় না। J1 থেকে H1 এ যেতে হয়, H1 থেকে দেন গ্রিন কার্ড হয়। তো ভিসার অবশ্যই যেটা হয় যে মানে ইমিগ্রেন্ট ভিসা বা নন ইমিগ্রেন্ট ভিসা যেটাই হোক, তারা ইফ দে হ্যাভ এনি কনফিউশন, তারা এই জিনিসটা জিজ্ঞেস করে। আমি জানি না ওয়েদার দে উইল চেক অর নট, বাট তারা এটা জানতে চায়। যেমন আমার ওয়াইফের যখন ভিসা প্রসেসিং করছি, তখন আমি বিভিন্ন গ্রুপে অ্যাড ছিলাম ফেসবুকে অ্যাবাউট দিস ইমিগ্রেশন ভিসাস। তখন অনেকেই সেখানে শেয়ার করতেন যে আমাকে একটা পেপার দিয়েছে, সেখানে আমাকে এই তথ্যগুলো দিতে বলেছে। তো দেখতাম যে পেপারে লেখা থাকতো যে লাস্ট 5 ইয়ার্স ইওর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ার কপি কিন্তু আসলে পাওয়া যায় না, ফেসবুকের যে কপি, মানে টোটাল অ্যাক্টিভিটিস কপি কিন্তু উই ক্যান ডাউনলোড ফ্রম ফেসবুক।
সো সেই জিনিসগুলো আসলে মানে স্পেসিফিক্যালি যদি কোনো সন্দেহ হয় দেন দে আস্ক, নট অলওয়েজ, ইটস নট এ রিকোয়ারমেন্ট। আর আরেকটা যেটা হচ্ছে মানে ভিসা পাওয়াটা একটু টাফ অবশ্যই। সো ওরা করে কি মানে দে ডোন্ট দে ডোন্ট রিলিজ যে কেন কাউকে ভিসা দিল না। তো এটা সবসময় একটা মানে ঘোলা একটা মানে ধারণা আমাদের যে কেন ভিসা দিল না তাকে, এটা আমরা খুঁজে বের করতে পারি না। সো ইউজুয়ালি যেটা হয় মানে তারা দেখে যে এই লোকটাকে যদি আমি B1 B2 ভিসা দিই, মানে বিজনেস ভিসা দিই, বিজনেস অ্যান্ড ট্রাভেল ভিসা দিই, তো তারা কি ইউএসএ তে গিয়ে চলে আসবে, মানে থেকেই যাবে নাকি চলে আসবে। সো এই জিনিসটা ওরা সবসময় যাচাই করে আর কি। তো আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ড এসেছে যারা আবার অনেক আসতে পারেনি, ইউএসএমএলই স্টেপ 1 দিয়েছে, ইউএসএমএলই স্টেপ 2 CK দিয়েছে, দেন দে অ্যাপ্লাই ফর ভিসা, এবং অনেক সময় দেখা যাচ্ছে তাদেরকে ভিসা দিচ্ছে না। তো বেশিরভাগ ক্ষেত্রে তারা যে কজটা ফাইন্ড আউট করেছে যে তার মানে একটা প্রপার একটা ফিনান্সিয়াল গ্রাউন্ড দেখাতে হয় বাংলাদেশে, যে আমার এরকম একটা ফিনান্সিয়াল গ্রাউন্ড আছে, বা আমার এখানে প্রপার্টি আছে, বা হচ্ছে আমার স্ট্রং ফ্যামিলি টাই আছে যে আই উইল রিটার্ন টু বাংলাদেশ। তো এটা আসলে প্রুফ করাটা অনেক সময় কঠিন হয়ে যায়। তো তখন হয়তো ভিসাটা তারা অ্যাপ্রুভ করছে না। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি স্টেপ 1 স্টেপ 2 CK ইজ এ প্লাস পয়েন্ট, কারো যদি করা থাকে স্টেপ 1 স্টেপ 2 CK, দেন ভিসা পাওয়াটা অবশ্যই ইজি হয়ে যায়। আর মানে তারা তখন যদি বলে যে আমি তো ইউএসএ তে যাব ফর সিএস এক্সাম, দে গিভ ভিসা। এবং ইউজুয়ালি এই B1 B2 ভিসাগুলো 5 ইয়ার্স এর ভিসা হয়, মাল্টিপল এন্ট্রি ভিসা, মানে 5 বছরের জন্য ভিসা দিয়ে দিবে, বাট ইউ ক্যান নট স্টে ইন ইউএস at a stretch more than 6 months, মানে টানা 6 মাসের বেশি ইউএসএ তে থাকা যাবে না। তবে পরের উইদিন 6 মাস পরে আবার রিটার্ন করতে হবে, মানে দেশের বাইরে যেতে হবে, ইউএস এর বাইরে, দেন কাম ব্যাক এগেইন। সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকেই ইউএসএ থেকে কানাডা যাচ্ছে, কানাডার ভিসা যদি থাকে, সো কানাডা গিয়ে 1 সপ্তাহ থেকে আবার চলে আসছে ইউএসএতে। সো দেন আবার 6 মান্থস কাউন্ট শুরু হয়ে যাচ্ছে। অথবা যদি সম্ভব না হয়, দে গো ব্যাক টু বাংলাদেশ অ্যান্ড কাম ব্যাক অ্যান্ড কন্টিনিউ দ্যাট স্টে। তো অবশ্যই প্রসেসগুলো খুবই আমি বলবো না খুবই সহজ, অবশ্যই কমপ্লিকেটেড প্রসেস, অবশ্যই কমপ্লেক্স প্রসেস, বাট দ্য থিং ইজ হোয়াট ইউ ওয়ান্ট দ্যাট ম্যাটার্স মোস্ট। আপনি যদি চেষ্টা করেন যে মনে করেন যে আই ওয়ান্ট টু বি এ ফিজিশিয়ান ইন ইউএসএ, তখন দেখা যাবে এই জিনিসগুলো সবকিছু সেকেন্ডারি হয়ে যাচ্ছে এই আর কি। হ্যাঁ, আমাদেরকে যদি গ্রিন কার্ড নিয়ে একটু বলতেন। হ্যাঁ, গ্রিন কার্ডের ব্যাপারটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স। আমাকে গ্রিন কার্ড দিবে যেন আমি এখানে ইউএসএ তে আমি পার্মানেন্টলি থাকতে চাই, এই কারণেই আমাকে গ্রিন কার্ডটা দিবে। তো সাধারণত যেটা হচ্ছে H1B ভিসা, যেটা যেটা হচ্ছে রেসিডেন্সির সময় বেশিরভাগ মানে বাইরে থেকে যারা ভিসা রিকোয়ারিং ক্যান্ডিডেট, আমার ফ্রেন্ডস আসছে এই এই জুলাইতেই অনেকে আসছে বিভিন্ন বাংলাদেশ থেকে। তো তারা হচ্ছে H1B ভিসা নিয়ে আসছে। তো ভিসা প্রসেসিংটা সাধারণত রেসিডেন্সি প্রোগ্রাম যে তারাই করছে। তবে H1B ভিসার যেটা সুবিধা, লাইক লেটস সে ইউ আর ওয়ার্কিং হিয়ার অ্যাজ এ রেসিডেন্ট, দেন ইউ আর resident physician, then you do the fellowship or you are doing a job, তো ভিসাটা হচ্ছে হ্যান্ড ওভার হবে। মানে ধরেন আমি জেমাইকা হসপিটালে রেসিডেন্সি করছি, আমার লেটস সে আই হ্যাভ H1B ভিসা। তো তারপরে হচ্ছে আমি অন্য একটা হসপিটালে গেলাম জব করতে, তখন ওই ওই হসপিটাল আমার ভিসা ভিসা প্রসেসিং করবে H1B ভিসা। দেন ওই হসপিটালের থ্রুতে লেটস সে আমি জব করছি এবং আই উইল অ্যাপ্লাই ফর গ্রিন কার্ড। সো তখন ওরাই আমাকে হেল্প করবে টু গেট এ গ্রিন কার্ড। তো দেন আই উইল গেট দ্য, মানে অবশ্যই সার্টেন ক্রাইটেরিয়াস আছে, আই ডোন্ট নো প্রপারলি, বাট বেশি যেহেতু দেখেছি অনেকেই পেয়েছে, হোপফুলি দিস ইজ ভেরি পসিবল, যে দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর গ্রিন কার্ড অ্যান্ড ইউ ক্যান গেট দ্য গ্রিন কার্ড থ্রু ইয়োর প্রোগ্রাম। তারপর হচ্ছে গ্রিন কার্ডটা হচ্ছে অবশ্যই সার্টেন প্রিরিকুইজিট, USCIS বলে, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস, তাদের বিভিন্ন ধরনের প্রিরিকুইজিট ফলো করার পরে উই আর গেটিং দ্য গ্রিন কার্ডস, অ্যান্ড দেন গ্রিন কার্ড পাওয়ার পরে দেন ইটস ভেরি ইজি। সো গ্রিন কার্ডটা জাস্ট 10 ইয়ার্সের জন্য দিয়ে দিচ্ছে, অ্যান্ড এই 10 ইয়ার্সের মধ্যে ইউ ক্যান গেট দ্য সিটিজেনশিপ। ঠিক আছে, সিটিজেনশিপের আবার কিছু ক্রাইটেরিয়া আছে, লাইক ইউ স্টে হিয়ার ফর, ওই যে বলেছিলাম 5 বছরের মধ্যে, মানে লাস্ট 5 ইয়ার্সের মধ্যে ডিড ইউ স্টে হিয়ার ফর অ্যাটলিস্ট 2.5 years। ঠিক আছে, তো সেটার উপর ডিপেন্ড করে
I can apply for citizenship, এবং citizenship-এও আবার ওই মানে certain procedure fill up করার পরে they give us the passport এই আর কি। মানে গ্রিন কার্ডের ব্যাপারটা হচ্ছে if you want the citizenship you go for green card, বাট অনেকেই আছে আই নো যে তারা হচ্ছে এখানে রেসিডেন্সি করেছে, ফেলোশিপ করেছে, হয়তো জব করেছে কয়েক বছর, they never applied for green card, they were in H1B visa, they went back to their country, ঠিক আছে, so কারণ they want to stay in their country, so that is also a possibility, এই আর কি। আর আমাদেরকে রেসিডেন্সি ম্যাচ নিয়ে যদি একটু বলতেন, এবং রেসিডেন্সি ম্যাচ যদি না হয় কারো, সেই ক্ষেত্রে তিনি আর কি কি করেন, কোনো ফেলোশিপ, টিউটরশিপ এরকম কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, রেসিডেন্সি ম্যাচড ব্যাপারটা হচ্ছে প্রতি বছর সেপ্টেম্বর মাসের রেসিডেন্সি প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করছে রেসিডেন্সি অ্যাপ্লিক্যান্টসরা, যেমন ইন্টারনাল মেডিসিন, ফ্যামিলি মেডিসিন, পিডিয়াট্রিক্স, যেসব রেসিডেন্সি পজিশন আছে সেগুলোতে অ্যাপ্লাই করছে। করার পরে একই সাথে ফেলোশিপ অ্যাপ্লিকেশনও হচ্ছে। ফেলোশিপ অ্যাপ্লিকেশন অবশ্য একটু আগে শুরু হয়ে যায়, নট সেপ্টেম্বর, আই থিঙ্ক জুনে শুরু হয়ে যায় ফেলোশিপ অ্যাপ্লিকেশন। তো অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে এসেছে কিন্তু রেসিডেন্সি অ্যাপ্লিকেশন না করে ডিরেক্টলি ফেলোশিপ অ্যাপ্লাই করছে, দ্যাটস আ পসিবিলিটি। কিন্তু লাইক এমবিবিএস ডিগ্রি নিয়ে ইউ ক্যান অ্যাপ্লাই ফর সার্টেন ফেলোশিপস, যেমন হচ্ছে আমি নেফ্রোলজি ফেলোশিপ অ্যাপ্লাই করতে পারি, বা সার্টেন ফেলোশিপ আছে যারা সরাসরি এমবিবিএস ডক্টরদেরকেও নিচ্ছে, নট যে তোমার ইউএসএমএলই করা থাকতে হবে এটা না। So residency application হচ্ছে সেপ্টেম্বরে শুরু হচ্ছে, and then the programs are reviewing the application, এবং সাধারণত অক্টোবর থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। প্রোগ্রামগুলো কল করছে তাদের ইন্টারভিউইদেরকে যে তোমরা আসো, একটা ইন্টারভিউ দিয়ে যাও, দেন তারা আসছে ইন্টারভিউ দিতে, এবং ইন্টারভিউ দিতে যখন আসছে তখন they are judging of course the applicant and for if they are perfect or not। তারপরে হচ্ছে যেটা মোস্ট অফ দ্য প্রোগ্রামস যেটা করছে যে তারা একটা কম্বাইন্ড রেজাল্ট সিস্টেমে যাচ্ছে, যেটাকে বলছে ম্যাচ। তো ম্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে আমি সবাইকে অনুরোধ করব এনআরএমপি, ন্যাশনাল রেসিডেন্সি ম্যাচ প্রোগ্রাম, এই ওয়েবসাইটটায় যেতে। এই এনআরএমপি ওয়েবসাইটে আর কি মোটামুটি ম্যাচের সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া আছে, এবং বেশ কিছু অ্যানিমেটেড ভিডিওস আছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাচ প্রপারলি। তো সংক্ষেপে বলতে গেলে এটা হচ্ছে, বা বোঝাতে গেলে এটা হচ্ছে আমাদের যখন আমরা মেডিকেল স্কুলে পরীক্ষা দিয়েছিলাম, মেডিকেল কলেজের অ্যাডমিশন টেস্ট, কাইন্ড অফ লাইক দ্যাট। মানে আমি একটাই পরীক্ষা দিয়েছি কম্বাইন্ড, আমি আমার চয়েস দিয়েছি, তাই না, আমার ফার্স্ট চয়েস এটা, আমার সেকেন্ড চয়েস এটা, থার্ড চয়েস এটা, এইভাবে করে আমি চয়েস দিয়েছি। তো আমার স্কোরের সাথে মিলিয়ে, আমার চয়েসের সাথে মিলিয়ে আমাকে একটা মেডিকেল কলেজে অ্যালোকেট করেছে। তো ম্যাচ ইজ কাইন্ড অফ লাইক দ্যাট। আমি ধরেন 20টা ইন্টারভিউ দিলাম, আমি ওই 20টা ইন্টারভিউ প্রোগ্রামকে আমি র্যাঙ্ক করব, ঠিক আছে, আমি র্যাঙ্ক করব অ্যাজ এ ফার্স্ট প্রোগ্রাম, সেকেন্ড প্রোগ্রাম, থার্ড প্রোগ্রাম, এর উপরে র্যাঙ্ক করব। ওই প্রোগ্রাম যে সে হয়তো 200 জনের ইন্টারভিউ নিল, সে ওই 200 জনকে র্যাঙ্ক করবে যে আমার প্রথম সবচেয়ে ভালো ইন্টারভিউ দিয়েছে এই লোক, সেকেন্ড ইন্টারভিউ ইনি দিয়েছে, এরকম করে তারা র্যাঙ্ক করবে। দেন আমার চয়েসের সাথে তাদের চয়েস যদি মিলে যায় সেটাকে বলছে ম্যাচ, তাই তো। সো এটাই আর কি মোটামুটি বেশিরভাগ প্রোগ্রাম এইখানে এই প্রক্রিয়াতেই তাদের ক্যান্ডিডেট সিলেক্ট করছে বা রেসিডেন্ট সিলেক্ট করছে। ইউজুয়ালি মার্চের 16 তারিখ প্রতি বছর, মার্চের 16 বা লেটস সে একটা অবশ্যই একটা মানডেতে, 16 যদি মানডে না হয় 17 তারিখ বা 14 তারিখ 15 তারিখ, এই সময়টাই হচ্ছে তারা একটা রেজাল্ট দিচ্ছে এই ম্যাচের। আর আমার যে প্রোগ্রাম, এরকম কিছু প্রোগ্রাম আছে হাতে গোনা, তারা হচ্ছে স্টিল নট গোয়িং ফর ম্যাচ, তারা হচ্ছে তাদের প্রোগ্রাম মানে প্রোগ্রামের রেসিডেন্ট আগেই সিলেক্ট করে ফেলছে, মানে ডিউরিং ইন্টারভিউ দে আর অফারিং, মানে তারা হচ্ছে ইন্টারভিউ অফার করছে, বাট লেটস সে তাদের ইন্টারভিউ, যেমন আমার প্রোগ্রামে হচ্ছে 26 জন রেসিডেন্ট, তো 26 জন রেসিডেন্ট যখন তাদের ফিল আপ হয়ে যাচ্ছে, দে আর ওয়েটিং ফর দ্যাট, মানে তারা একসাথে 200 জনের ইন্টারভিউ নিয়ে 200 জনকে র্যাঙ্ক করে দেন তাদের চয়েসের উপর ভিত্তি করে নিচ্ছে, নট দ্যাট, তারা হচ্ছে এই ম্যাচে অ্যাটেন্ড করছে না, তারা হচ্ছে এখনো তাদের চয়েস যেটা, ফার্স্ট চয়েস যেটা, তাকেই অফার করে ফেলছে যে ডু ইউ ওয়ান্ট টু টেক দ্য পজিশন। সো কেউ যদি পজিশন নিতে চায় সবকিছু মিলিয়ে দে আর সাইনিং, এটাই এভাবে আর কি কাজ করছে এই প্রি ম্যাচ প্রোগ্রামগুলো। বাট ম্যাচ প্রোগ্রামগুলো হচ্ছে স্টিল নাও দে আর ওয়ার্কিং অন এভরি পার্সনস চয়েস, এবং হচ্ছে এভরি প্রোগ্রামস চয়েস, সবকিছু মিলিয়ে তারা রেজাল্ট দিচ্ছে অ্যাজ এ কম্বিনেশন রেজাল্ট। আর যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে যেটা আমি দেখেছি সবাই যেটা করছে,
মানে দে আর ট্রাইং ফর নেক্সট ম্যাচ অফকোর্স, কারণ বেশিরভাগই দেখা যাচ্ছে যারা ম্যাচে যাচ্ছে দে ওয়ান্ট টু বি এ ফিজিশিয়ান হিয়ার, রেসিডেন্ট ফিজিশিয়ান হিয়ার। সো এটাই একমাত্র উপায় যে রেসিডেন্ট ফিজিশিয়ান হওয়ার। সো দে আর ট্রাইং ফর দ্যাট। অথবা আরেকটা যেটা করছে অনেকে বিভিন্ন মানে ক্যারিয়ার মানে প্যাথ চেঞ্জ করছে, লাইক লেটস সে সামওয়ান ইজ গোয়িং ফর দ্য এমপিএইচ, সামওয়ান ইজ গোয়িং ফর দ্য রিসার্চ ট্র্যাক। অথবা আরেকটা যেটা করছে বিভিন্ন স্টেটে যেটা পসিবল সেটা হচ্ছে লিমিটেড লাইসেন্স প্র্যাকটিস। সো কারো যদি ইউএসএমএল এর সবগুলো স্টেপস ক্লিয়ার থাকে, মানে ইউএসএমএল স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 সব যদি ক্লিয়ার থাকে, বাই দ্য ওয়ে স্টেপ 3 কিন্তু রেসিডেন্সি চলাকালীন সময়ে দেওয়ার নিয়ম, বাট এনিওয়ান ক্যান টেক ইট বিফোর রেসিডেন্সি অ্যাজ ওয়েল। মানে যদি কারো স্টেপ 1 এবং স্টেপ 2 কমপ্লিট থাকে, দে ক্যান টেক স্টেপ 3 বিফোর রেসিডেন্সি। সো কারো যদি এই তিনটা এক্সামই কমপ্লিট থাকে, সো দে ক্যান ওয়ার্ক উইথ লিমিটেড পারমিট এবং লিমিটেড লাইসেন্স বলছে এটাকে, যেটাকে বলছে হাউস ফিজিশিয়ান জব। এবং এই হাউস ফিজিশিয়ান জবগুলো হচ্ছে মূলত হচ্ছে নার্সিং হোমগুলোতে। অবশ্যই প্রতিটা নার্সিং হোমে ডক্টরস প্রয়োজন। তো নার্সিং হোমে অফকোর্স প্যালিয়েটিভ কেয়ার এবং হচ্ছে যারা আছে মোটামুটি এন্ড অফ লাইফ কেয়ারের পেশেন্টরা আছে, তো সেখানে অবশ্যই একজন ডাক্তার অবশ্যই লাগে। তো সেই ডক্টরদের মানে সেই রোগীদের হচ্ছে টেক কেয়ার করছে এই লিমিটেড লাইসেন্স পারমিট নিয়ে বেশিরভাগ ডক্টর্স। অ্যান্ড মানে বেশিরভাগ বলছি মানে যারা এই লিমিটেড পারমিটে কাজ করতে চান, এটাকে বলছে হাউস ফিজিশিয়ান জব। পে ইজ গুড, লাইক ডিসেন্ট পে, $100,000 অর আপ ইয়ারলি এরকম পে করছে। অ্যান্ড বাট মূলত এই সুযোগটা সব স্টেটে নেই। সাধারণত ট্রাই স্টেট এরিয়া মানে হচ্ছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া বা এই ইস্ট কোস্টে এই সুযোগটা আছে লিমিটেড পারমিটে কাজ করার। তো বেসিক্যালি এটাই, মানে একবার ম্যাচ না হলে পরের বারে যাওয়াটাই আমি দেখেছি বেশিরভাগ ট্রাই করছে। আর যদি একদমই না হয়, লাইক লেটস সে কোনোভাবেই হচ্ছে না, কারণ অনেক কিছুর উপর ডিপেন্ড করছে ম্যাচটা, নট অনলি ইয়োর স্কোর। ইউ মে হ্যাভ এ ভেরি গুড স্কোর, বাট স্টিল নাও লেটস সে আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে কথা বলতে পারলেন না, বা কোনো কারণে হতেই পারে, লাইক অনেক সময় আমরা অনেকে থাকি ইন্ট্রোভার্ট, আমরা কথা বলতে পারছি না, আমরা শেয়ার করতে পারছি না, দেন দেখা যাচ্ছে দে টেক ইট অ্যাজ এ নেগেটিভ পয়েন্ট এবং অনেক সময় হচ্ছে না ম্যাচটা, বাট দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সাবসিকুয়েন্ট ট্রাইতে হয়ে যাচ্ছে এরকম আর কি। সো এটাই, মানে একবার না হলে আরেকবার চেষ্টা করে দেখা আর কি সেটা। আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে এসেছে। আপনি অনুমতি দিলে কিছু প্রশ্ন আর কি আমরা নিয়ে নিতে যাচ্ছিলাম, যারা ওকে, শিওর কমেন্ট বক্সে প্রশ্ন করেছে শিওর তাদের। শিওর। আহ, ফারলিন আহমেদ প্রশ্ন করেছেন যে আফটার ফেলোশিপ ক্যান আই অ্যাপ্লাই ফর গ্রিন কার্ড, অ্যান্ড ইফ আই গেট ফেলোশিপ উইল বি অ্যালাউড টু প্র্যাকটিস ইন ইউএসএ? না, ফেলোশিপের পরে আসলে গ্রিন কার্ড ব্যাপারটা সম্ভব না, কারণ হচ্ছে ফেলোশিপের পরেও আপনি কিন্তু ধরেন লেটস সে ইউ আর গোয়িং ফর ফেলোশিপ ফার্স্ট, তাই তো, কিন্তু আপনাকে যেটা করতে হবে ইউ নিড টু মানে প্র্যাকটিস করার জন্য অ্যাজ আ লাইসেন্সড ফিজিশিয়ান ইউ হ্যাভ টু ডু রেসিডেন্সি। এটাই একমাত্র উপায়, রেসিডেন্সি ট্রেনিং নিতেই হবে। লেটস সে আমি যেমন কুইন্স হসপিটালে, নিউ ইয়র্কের কুইন্স হসপিটালে কাজ করতাম এজ এ ভলান্টিয়ার। তো তখন আমার এক ফার্স্ট ইয়ার রেসিডেন্টের সাথে কথা হয়েছে, উনি এসেছে সম্ভবত মিডল ইস্টের কোনো একটা কান্ট্রি থেকে। তো হি ইজ অলরেডি ডান উইথ দ্য ফেলোশিপ, নেফ্রোলজি ফেলোশিপ করা উনি অলরেডি, কিন্তু নেফ্রোলজি করার পরেও কিন্তু উনি নেফ্রোলজিস্ট হিসেবে কাজ করতে পারবেন না আনলেস হি ডু দ্য রেসিডেন্সি ইন ইন্টারনাল মেডিসিন। তো দেন হি ওয়াজ ডুইং দ্য ইন্টারনাল মেডিসিন আফটার ডুইং ফেলোশিপ। তবে ওনার যেটা হবে যে হি ইজ অলরেডি ডান উইথ ফেলোশিপ অ্যান্ড নাও হি ইজ জাস্ট ডুইং দ্য রেসিডেন্সি, জাস্ট গেটিং দ্য লাইসেন্স, এবং উনি অ্যাজ এ নেফ্রোলজিস্ট উনি প্র্যাকটিস করতে পারবেন। বাট জাস্ট ফেলোশিপ নিয়ে ইউ ক্যান নট প্র্যাকটিস অ্যাজ এ ফিজিশিয়ান। আর অফকোর্স গ্রিন কার্ডের যে ব্যাপারটা সেটা মানে জাস্ট ফেলোশিপ করে দেন can you apply for green card? I think it's not possible. But if you have a job, like let's say fellowship করলেন, করার পরে let's say you cannot practice as a physician, but you have other job, মানে সেই জবের থ্রুতে maybe you can get green card. ঠিক আছে, মানে শুধুমাত্র যে ডাক্তাররা গ্রিন কার্ড পাচ্ছে নট দ্যাট, যারা H1B ভিসায় অন্য যেসব জবে কাজ করছে তারাও গ্রিন কার্ড পাচ্ছে। সো সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি গ্রিন কার্ডটা কিভাবে নিতে চান। অ্যান্ড ইউজুয়ালি গ্রিন কার্ডের সবচেয়ে
মানে যেটা কমন ওয়ে সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা। লাইক লেটস সে আমি অনেকেই চিনি যারা এখানে এসেছেন আনম্যারিড অ্যান্ড দে গট ম্যারিড হিয়ার উইথ সাম, মানে যারা এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অর সিটিজেন, দেন দে আর গেটিং দ্য গ্রিন কার্ড, ঠিক আছে, থ্রু দ্যাম। বাট অ্যাজ এ জব অ্যাসপেক্টে তো ডিপেন্ডস অন ইউর জব, যে মানে আপনার জবটা কি অফার করছে নাকি গ্রিন কার্ড, সেটার উপর ডিপেন্ড করছে আর কি। আরেকজন প্রশ্ন করেছেন যে ফেলোশিপের পরে ক্যারিয়ারটা কি হবে, আমি কি টিচিং অ্যাসিস্ট্যান্ট হব কিনা এরকম কিছু। ফেলোশিপ যদি সরাসরি যদি ফেলোশিপ করেন, তাই তো, তো সেক্ষেত্রে আসলে আহ, না, টিচিং অ্যাসিস্ট্যান্ট জব হবে না আসলে ফেলোশিপের পরে। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ইয়োর ফেলোশিপ নলেজ, মোস্ট লাইকলি ইউ হ্যাভ টু ডু রেসিডেন্সি। তবে আই এম এক্স্যাক্টলি নট শিওর, দ্যাটস এ কোয়েশ্চেন অফ কোর্স, যে ফেলোশিপ মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমি সেটা বেশিরভাগ সিনারিওটা বলছি। ফেলোশিপ কখন করছে একজন, যখন দেখা যাচ্ছে তারা রেসিডেন্সিতে যাওয়ার থেকে ফেলোশিপে যাওয়াটা ইজি হচ্ছে তাদের জন্য, কারণ ইটস ইটস ভেরি পসিবল, আমি দেখেছি অনেকেই গিয়েছে ফেলোশিপে সরাসরি। অ্যান্ড দেন ফেলোশিপে যখন আপনি যাচ্ছেন, ইফ ইউ আর ডান উইথ ইউএসএমএলই, fellowship কিন্তু you are getting a very good clinical experience, and not only that, you are getting a very good connection and letter of recommendation, কারণ আপনি এখন ইউএস হসপিটালে আপনি ফেলো হিসেবে কাজ করছেন। সো এটা আপনাকে রেসিডেন্সি পেতে হেল্প করবে। সো বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমি দেখেছি, যারা ফেলোশিপ করেছে আগে, দে আর ডুইং দ্য রেসিডেন্সি, মানে তারা কিন্তু অন্য ক্যারিয়ার পেতে, এক্স্যাক্টলি আমি বলতে পারছি না যে টিচিং অ্যাসিস্ট্যান্ট বা কিছু। আই থিঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে এটাই হচ্ছে, যারা ফেলোশিপ আগে করছে তারা পরে রেসিডেন্সিতে যাচ্ছে। আমাদেরকে যদি আপনি অবজারভারশিপ নিয়ে যদি কিছু বলতেন, যে এটার সাথে ফেলোশিপের ডিফারেন্সটা কোথায়। ও, অবজারভারশিপ হচ্ছে আসলে আনঅফিসিয়াল একটা কথা। অবজারভারশিপ বা এক্সটার্নশিপ, এগুলো হচ্ছে আনঅফিসিয়ালি কিছু কথাই ইউজ করা হয়। অফিসিয়ালি যেটা বলে এটাকে বলে হচ্ছে ক্লার্কশিপ, ক্লিনিক্যাল ক্লার্কশিপ, যেটা আসলে আমরা যখন কেউ ধরেন রেসিডেন্ট, সরি মেডিকেল স্টুডেন্ট বাংলাদেশে, সে যদি ইউএসএ তে আসে, সে হচ্ছে এই অবজারভারশিপ, সরি ক্লার্কশিপ, ক্লিনিক্যাল ক্লার্কশিপ করতে পারবে। মানে ক্লিনিক্যাল ক্লার্কশিপ বলতে আমরা যে থার্ড ইয়ার টু ফিফথ ইয়ার যে রাউন্ডগুলো করতাম আর কি, সেই জিনিসগুলো এখানে এসে ইউএস মেডিকেল স্টুডেন্টদের সাথে সে রোটেশন গুলো করবে। সো এটাকে বলা হচ্ছে ক্লিনিক্যাল ক্লার্কশিপ। বাট কেউ যদি গ্র্যাজুয়েট হয়ে যায়, দেন তার আসলে এই ওয়েটা নাই, ঠিক আছে, মানে এখানে গ্র্যাজুয়েটদেরকে অ্যালাউ করছে না টু রোটেট। ওকে, সো তো গ্র্যাজুয়েট হয়ে গেলে আপনি কিভাবে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স নেবেন? তো সেক্ষেত্রে আপনার ওয়ে হচ্ছে এই অবজারভারশিপ বা এক্সটার্নশিপ, অলদো দিজ আর আনঅফিসিয়াল ওয়ার্ডস, মানে কোনো অফিসিয়ালি খুব কম জায়গায় এটা ইউজ করছে। তো অবজারভারশিপ জিনিসটা হচ্ছে কোনো একটা, মানে আপনার যেই যে মেন্টর বা আপনার যে টিচার বা একজন ডক্টর, তার সাথে আপনি শ্যাডো করবেন, লাইক হোয়াট দ্যাট পারসন ইজ ডুইং, ইউ আর জাস্ট অবজার্ভিং, এই জন্য এটাকে বলা হচ্ছে অবজারভারশিপ। তো কেন এটা দরকার? এটা দরকার হচ্ছে কারণ আপনি যখন রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করবেন, দে ওয়ান্ট টু নো যে আপনার ইউএস ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স আছে নাকি, বা ইউএসএ তে হেলথ কেয়ার সিস্টেম কিভাবে রান করে সেই ব্যাপারে আপনার এক্সপেরিয়েন্স আছে নাকি, দে ওয়ান্ট টু নো, ঠিক আছে। তো এই জন্য তারা হচ্ছে এই অবজারভারশিপ করছে মানুষ, বা হচ্ছে এক্সটার্নশিপ করছে। এক্সটার্নশিপটা কাইন্ড অফ লাইক অবজারভারশিপ, একটু ডিফারেন্ট। কারণ এক্সটার্নশিপে যেটা হয় যে আমাদের ধরেন আমি কারোর সাথে এক্সটার্নশিপ করছি, আমার যে প্রফেসর, উনি বলছেন যে ওকে টেক দ্য হিস্ট্রি অফ দিস পেশেন্ট, অথবা ডু দিস ফিজিক্যাল এক্সামিনেশন, ঠিক আছে, এই জিনিসটা এক্সটার্নশিপে অ্যালাউড আছে। বাট অবজারভারশিপে এটার অ্যালাউন্স নাই। অবজারভারশিপে ইউ ক্যান নট টক উইথ দ্য পেশেন্ট, ইউ ক্যান নট টাচ দ্য পেশেন্ট, বাট এক্সটার্নশিপে ইউ ক্যান ডু ইট। সার্টেন জায়গায় এক্সটার্নশিপ আছে যেখানে এটা পসিবল। আর ফেলোশিপের সাথে যেটা পার্থক্য, সেটা অবশ্যই ফেলোশিপ তো অবশ্যই একটা পোস্ট গ্রাজুয়েশন, অবশ্যই এটা একটা অফিসিয়াল একটা ট্রেনিং। সো অবজারভারশিপ এক্সটার্নশিপ হচ্ছে বলা যায় কমপ্লিটলি আনঅফিসিয়াল, বাট ফেলোশিপে অবশ্যই ইউ ক্যান ডু দ্য ক্লিনিক্যাল থিং ইউ হ্যাভ টু ডু, ঠিক আছে। যেমন ধরেন আপনি পালমোনারি ক্রিটিক্যাল কেয়ারে ফেলোশিপ করলেন, যদিও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা রেসিডেন্সির আগে ফেলোশিপ করছে তারা নেফ্রোলজি ফেলোশিপে বেশিরভাগ আমি দেখেছি যেতে। তো নেফ্রোলজি ফেলোশিপ করলে হোয়াট ইউ আর ডুইং, ইউ আর taking the history of the patient, examining the patient, you are running the dialysis,
সবকিছুই কিন্তু আপনি করছেন, ঠিক আছে? সার্জিক্যাল অ্যাসপেক্টে হয়তো যাচ্ছেন না, বাট যতটুকু নেফ্রোলজিস্টরা করছে, ইউ আর ডুইং দ্যাট, ঠিক আছে? আচ্ছা, যারা কিনা কিডনির অপারেশন করে তাদেরকে কি বলে, নেফ্রোলজিস্ট বলে? ইউরোলজি। ইউরোলজিস্ট, ওকে। সো নেফ্রোলজিস্ট যারা যতটুকু করছেন, আপনি ততটুকু করতে পারবেন অ্যাজ এ ফেলো। বাট ফেলোশিপ কমপ্লিট করার পরে, ইফ ইউ আর নট হ্যাভিং এ রেসিডেন্সি, আপনাকে রেসিডেন্সি করতে হবে আরো 3 বছর। দেন ইউ অ্যাপ্লাই ইউর, then you practice as a nephrologist, মানে complete nephrologist. You can practice on your own, আপনি হসপিটালে জব করতে পারবেন, then you have the scope. আরো অনেক কোশ্চেন আসছে, আমরা কোশ্চেন গুলো একদম লাস্ট পার্টে নিব। বাকি কোশ্চেন গুলো আমরা আমাদের যে থার্ড পার্ট রয়েছে সেই পার্টে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে স্টাডি ম্যাটেরিয়ালস এন্ড পার্সোনাল এক্সপেরিয়েন্স। আপনি যদি স্টাডি ম্যাটেরিয়ালস সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিতেন। আচ্ছা, স্টাডি ম্যাটেরিয়াল আসলে যেটা আমি খুব সংক্ষেপে যদি বলি, কারণ স্টাডি ম্যাটেরিয়াল গুলো নিয়ে আলাদাভাবে 1-2 ঘন্টা বলা যাবে। সো খুবই সংক্ষেপে যদি বলি, যেটা হচ্ছে কিছু ভিডিওস দেখতে হয় ফর স্টেপ 1 এর জন্য। ভিডিওস গুলো কেন দেখতে হবে, মানে কি ধরনের প্রশ্ন আসে বা কিভাবে পড়তে হবে সেটার একটা ধারণা পাওয়ার জন্য। ইউজুয়ালি আমরা ক্যাপলানের ভিডিও দেখতাম, ডক্টর নাজিবের ভিডিও দেখতাম, তারপরে হচ্ছে স্কেচি মাইক্রো আছে, প্যাথোমা আছে। আমার কাছে একটা লিস্ট আছে, আমি মনে হয় যদি মৃদুলকে দিয়ে দিই, সে হয়তো সবার সাথে শেয়ার করে দিতে পারবে, আই থিঙ্ক। সো সেটা হচ্ছে এই ভিডিওগুলো দেখতাম, দেখে হচ্ছে আমরা পরবর্তীতে মোটামুটি একটা আইডিয়া নিয়ে উই রিড দ্য ফার্স্ট এইড, একটা বই আছে ফার্স্ট এইড বুক, আমি স্টেপ 1 এর কথা বলছি, ফার্স্ট এইড ফর ইউএসএমএলএ স্টেপ 1। এই বইটা পড়তাম, এন্ড দেন হচ্ছে আমি কোয়েশ্চেন সলভ করতাম। দ্যাটস দ্য ভাইটাল পার্ট। কারণ হচ্ছে ইউএসএমএলএ স্টেপ 1 বা স্টেপ 2 সিকে, এই এক্সামগুলো হচ্ছে কম্পিউটারের সামনে বসে 8 ঘন্টা 9 ঘন্টা করে পরীক্ষা দিতে হচ্ছে। স্টেপ 1 হচ্ছে 8 ঘন্টার পরীক্ষা এমসিকিউ, স্টেপ 2 সিকে হচ্ছে 9 ঘন্টার পরীক্ষা। তো ওই 8-9 ঘন্টা কিন্তু আমাকে বসে বসে এমসিকিউ সলভ করতে হচ্ছে। সো আমার যদি প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে, দেন আই উইল ডু ইট লাইক অ্যাজ এ মাসল রিফ্লেক্স। মানে বেশিরভাগ যেটা হচ্ছে, আমি নলেজ আমার আছে, কিন্তু আমি কি ডটটা কানেক্ট করতে পারছি নাকি, প্রশ্নটা পড়ে আমি বুঝতে পারছি নাকি, প্রশ্নটা কি জানতে চাচ্ছে সেই অনুযায়ী আমি চিন্তা করতে পারছি নাকি, এই স্কিলটা ডেভেলপ করতে আমাকে প্রশ্ন সলভ করতে হচ্ছে। এবং রিসোর্সের কথা বলতে, আমি কেউ যদি জিজ্ঞেস করে কোন রিসোর্স আমি ইউজ করেছি অবশ্যই এই ভিডিওগুলো দেখেছি, ভিডিও লিস্টে আমি দিয়ে দিব মৃদুলকে। আর হচ্ছে ফার্স্ট এইড বইটা পড়েছি অবশ্যই। আর হচ্ছে ইউ ওয়ার্ল্ড যে কোয়েশ্চেন ব্যাংক, সেটা সলভ করেছে। ইউআর কোয়েশ্চেন ব্যাংকে এখন প্রায় 3000-এর উপরে প্রশ্ন আছে। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 2016-এ, ইট ওয়াজ অ্যাবাউট 2500 প্রশ্ন, মানে আরো 500 বেশি প্রশ্ন চলে এসেছে। সো চেঞ্জগুলো আসবে, এটা ইনএভাইটেবল, চেঞ্জ ইজ ইনএভাইটেবল ফর এভরিথিং অ্যান্ড এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। সো এই ইউওয়ার্ল্ড প্রশ্ন ব্যাংকটা যদি আপনি সলভ করতে পারেন, দেন ইউ উইল হ্যাভ বেটার আইডিয়া যে কিভাবে প্রশ্নগুলো আসলে জিজ্ঞেস করছে, কিভাবে, হাউ এক্স্যাক্টলি দ্য কোয়েশ্চেন্স আর আস্কড। সো এই জিনিসটাই আর কি আমাদেরকে মোটামুটি রিসোর্স বলতে গেলে, খুবই সংক্ষেপে বলতে গেলে এরকম। ফর সিকে, I would say just you follow one question bank, UWorld again. I just read the UWorld, nothing else, কোনো বই পড়িনি। জাস্ট আপনি UWorld কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন। UWorld-এ অবশ্যই কোয়েশ্চেন মানে জাস্ট প্রশ্ন সলভ করে মুখস্থ করে ফেলা না, আদিল গাইড ছিল আমাদের সময়, আমরা প্রশ্ন পড়ে মুখস্থ করে ফেলতাম, দেন 90 থেকে 50-এ 50 এরকম এ প্লাস, এরকম না। এটা হচ্ছে প্রতিটা প্রশ্ন পড়ে তারপরে হচ্ছে সেখানে এক্সপ্লেনেশন আছে, সেগুলো পড়তে হবে, দেন ইউ নিড টু কোরিলেট, ইউ নিড টু মেমোরাইজ এ লট। মানে অনেক সময় একটা কথা এই ফাঁকে বলে নি, অনেকে বলে যে ইউএসএমএলইতে সবকিছু বুঝে ফেললেই ইউ আর গুড। নট দ্যাট, ইউ হ্যাভ টু মেমোরাইজ এ লট, দ্যাটস ভেরি ট্রু। সো আমরা জানি, আমরা অনেকেই মেমোরাইজেশন হেট করি, বাট হোয়াট এলস ইউ ক্যান ডু, ঠিক আছে? সো মেমোরাইজ করতে হবে অনেক কিছু, অ্যান্ড অফকোর্স কনসেপ্ট এবং কানেক্টিং দ্য ডটস, দ্যাটস দ্য ভাইটাল পার্ট। তারপরে হচ্ছে ফর স্টেপ টু সিএস, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, দ্যাটস ইট। মানে 12টা পেশেন্ট দেখতে হবে, সো পেশেন্টের কমিউনিকেশন, পেশেন্টের সাথে কমিউনিকেশন, পেশেন্টের সাথে ইন্টারপার্সোনাল স্কিল, অ্যান্ড পেশেন্টের কথা আপনি বুঝতে পারলেন নাকি, আপনার কথা পেশেন্ট বুঝতে পারলো নাকি, পেশেন্টের প্রপার হিস্ট্রি টেকিং, এক্সামিনেশন, পেশেন্ট নোটস রাইটিং, এগুলো হচ্ছে সবই প্র্যাকটিসের ব্যাপার। So I would suggest you go for a coaching or prep course, because for step to CS at least, আমি স্টেপ 1 বা স্টেপ 2 সিকের জন্য কোচিং রিকমেন্ড করি না, কখনোই করি না।
যদিও আমি নিজেই স্টেপ 1 পড়িয়েছি প্রায় ফর দ্য লাস্ট 3.5 ইয়ার্স। এখন পড়াচ্ছি না, নট পসিবল, আসলে এখন সম্ভবই না পড়ানো। সো এই যে স্টেপ, মানে আমি কখনোই রিকমেন্ড করি না টু গো ফর কোচিং ফর স্টেপ 1 অর সিকে, বাট ইউ নিড এ গাইডেন্স, দ্যাটস ফর শিওর। আপনি যদি একটা গাইডেন্স থাকে, ইউ উইল ডু গুড বাই ইয়োরসেলফ। For CS, I will always suggest go for a coaching because আপনার একটা রিয়েল লাইফ একটা এক্সপেরিয়েন্স দরকার, যে কিভাবে আসলে প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন, কিভাবে পেশেন্ট ইন্টারাকশন করবেন, সেটা আসলে বই পড়ে শেখা যাবে না। সো ইউ নিড টু প্র্যাকটিস এন্ড ইউ নিড টু গো ফর এ কোচিং। আই উড সাজেস্ট দ্যাট। আর আরেকটা যেটা ফর স্টেপ 3, if you're done with step 1 and step 2, you already know how to study for step 3। তো সেটা আসলে বলে মানে সময় ক্ষেপণ করে লাভ নাই। তারপরে খুব সংক্ষেপে বলে দিই, 2 দিনের পরীক্ষা হয়। একটা হচ্ছে এমসিকিউ এক্সাম পার্ট, আর একটা হচ্ছে একটা সিমুলেশন পার্ট। এমসিকিউ এক্সাম পার্টটা মোস্ট লাইক সিকে, এখানেও প্রশ্ন রিসোর্স হচ্ছে, মেইন রিসোর্স হচ্ছে ইউ ওয়ার্ল্ড। আর সিমুলেশন পার্ট যেটা, সেখানেও মেইন রিসোর্স ইউ ওয়ার্ল্ড। ইউ উইল জাস্ট ডু দ্য সিমুলেশন অন দ্য কম্পিউটার, মানে আপনার কম্পিউটারে একটা পেশেন্টের সব কিছু আসবে, হিস্ট্রি আসবে, আপনি এই এক্সামিনেশন অর্ডার করবেন, এই ল্যাব অর্ডার করবেন, এই ট্রিটমেন্ট অর্ডার করবেন। সো দ্যাট উইল বি কমপ্লিটলি কম্পিউটার বেসড একটা এক্সাম, এটাকে সিসিএস বলে। আই থিঙ্ক কেস কম্পিউটার কেস সিমুলেশন প্রবলি এই সিসিএস এক্সাম যেটাকে বলছে। সো এইটাই আর কি। জাস্ট সো রিসোর্স ওয়াইজ আমি বলবো মানে খুব সিম্পলি কিছু ভিডিও, কিছু বই, কিছু আর কোয়েশ্চেন ব্যাংক ফর ইউ ফর স্টেপ 1। For CK, just you were. For CS, just practice. You can, of course, you can use the first aid book for CS. সেখানে প্রায় 40-50টা কেস খুব সুন্দর করে দেওয়া আছে, বই ধরে ধরে আপনি প্র্যাকটিস করতে পারবেন আপনার পার্টনারের সাথে। আর ফর স্টেপ 3, just you world। ঠিক আছে, সো দ্যাটস ইট। ইউএসএমএল স্টেপ 1, এটার জন্য অ্যাভারেজ প্রিপারেশন টাইমটা কেমন? ইউএসএমএল স্টেপ 1 এর যে অ্যাভারেজ প্রিপারেশন পিরিয়ড, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। বাট আমার যেটা মনে হয়েছে যে আমার একটু সময় বেশি লেগেছে, বা আমি দেখেছি আমার অনেক সিনিয়র আছেন যারা খুবই কম সময় করে ফেলেছে, মানে পার্সন টু পার্সন ভ্যারি করছে। তো ইউজুয়ালি এটা ডিপেন্ড করছে হাউ কনফিডেন্ট ইউ আর। আপনি যদি খুব ভালো কনফিডেন্স গ্রো করতে পারেন, আই থিঙ্ক ফর আপনি স্টেপ 1 থেকে শুরু করে স্টেপ 2 সিএস পর্যন্ত, তাই তো 3টে এক্সাম, ইউ ক্যান টেক ইট উইথিন 1.5 ইয়ার। ঠিক আছে, মানে 1.5 বছরের মধ্যে ইউ ক্যান টেক অল দ্য 3 এক্সাম, অর ম্যাক্স 2 ইয়ার্স। ঠিক আছে, মানে যদি খুব ভালো কনফিডেন্স থাকে। বাট এভারেজ যদি জিজ্ঞেস করো, লাইক লেটস সে স্টেপ 1 এর জন্য 7-8 মাস, 9 মাস ইজ এ অপটিমাল পিরিয়ড। স্টেপ 2 সিক এর জন্য 5 মাস ইজ ভেরি অপটিমাল পিরিয়ড। স্টেপ 2 সিএস এর জন্য 1 মান্থ, ভেরি অপটিমাল পিরিয়ড। আর স্টেপ 3 যেটা কিনা মোর লাইকলি ইউ আর ডুইং ইন রেসিডেন্সি, স্টেপ 3 সেটা মানে যখন সময় পাবা তখন পড়বা, এভাবে করে পড়ে পরীক্ষা দিতে হবে আর কি। সো দ্যাটস কাইন্ড অফ লাইক পরীক্ষা দেওয়ার জন্য দেওয়া এরকম একটা পরীক্ষা স্টেপ 3। তো পাস করতে হবে অফকোর্স, মানে জাস্ট পরীক্ষা দিলাম, ফেল করলাম, চলে আসলাম, নট দ্যাট, পাস করতে হবে এই আর কি। আর ইউ ওয়ার্ল্ড এর অনলাইন ভার্সেস অফলাইন ভার্সন, এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, অনলাইন যেটা সেটা হচ্ছে অবশ্যই কমপ্লিটলি আপডেটেড অ্যান্ড ভেরি, মানে কি বলবো, ফ্রিকুয়েন্টলি আপডেটেড আই উইল সে। মানে তারা কোনো ধরনের প্রশ্নে কোনো পরিবর্তন আসলেও সেই জিনিসগুলো তারা খুব দ্রুত নিয়ে আসছে, তাই তো অনলাইন ভার্সনে। কিন্তু অফলাইন ভার্সনে যেটা হচ্ছে, ধরো আমি পড়ছি ইউআরএল, আমার মনে হলো আচ্ছা আমি একটা পাইরেসি করি, মানে আমি এই কোয়েশ্চেনটা একটু পিডিএফ বানায় রেখে দিই, বা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিই। তো আমি পরে এটা ছেড়ে দিলাম বাজারে, যে আমি হচ্ছে এরকম, আমি এরকম 2020-এর যতগুলো আমার ইউআরএল পড়েছি আমি সব স্ক্রিনশট নিয়ে কি করে ফেলেছি, সাজিয়ে ফেলেছি। ঠিক আছে, সো দেন আমি সেটা ছেড়ে দিলাম অনলাইনে এবং সবাই সেটা ডাউনলোড করলো। তো এটা হচ্ছে অফলাইন ভার্সন। তো স্বাভাবিক অফলাইন ভার্সনে যেটা হচ্ছে, মানে আমার রিয়েল এক্সামের ফিলটা আমি পাচ্ছি না, এটা একটা। আর আরেকটা হচ্ছে আমি আপডেটেড ইনফরমেশনগুলো কমপ্লিটলি পাচ্ছি না। তবে
if anyone say যে okay UWorld is very expensive, I cannot subscribe to it, can I use the offline? Of course you can. কেন নয়, কারণ হচ্ছে অফলাইন UWorld করলেও you know the content, you know that how the questions are being asked, আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনাকে পড়তে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনি ধারণা পেয়ে যাচ্ছেন অফলাইন থেকেও, তাই না? So you can always use the offline as well, but I would always recommend, মানে কেউ যদি আমাকে recommendation দিতে বলে, I will always recommend অনলাইন, অ্যাটলিস্ট লেটস সে পরীক্ষার আগে 3 মাস যদি মানে কোনোভাবেই সম্ভব না হয়, আমার ফিনান্সিয়াল কন্ডিশন অফকোর্স ইজ এ ফ্যাক্ট, সো আমি পারছি না, সো আমাকে পরীক্ষার আগে 3 মাস ছাড়া আমি পারবো না, ডু ইট, লাস্ট 3 মান্থস হলেও জাস্ট ডু ইট, এটাই আর কি। সবসময় আমি অনলাইনে রিকমেন্ড করি। আর অন্য কিউ ব্যাংকের ব্যাপারে যদি কেউ জানতে চান, লাইক এমবোস আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন হ্যাঁ, তো ওই কিউ ব্যাংক গুলো কিন্তু জি জি আমরা বলেন অবশ্যই। ইউজ করতে পারি। And the thing is, but I will always suggest UWorld first. Then, if you have time, you can go for Kaplan or Embos. ঠিক আছে, এটা একটু বলে নিলাম। এন্ড বাংলাদেশের প্রেক্ষাপটে একজন স্টুডেন্টের কখন থেকে প্রিপারেশনটা স্টার্ট করা উচিত ইউএসএমএলই স্টেপ 1 এর জন্য? আচ্ছা, স্টেপ 1 এর জন্য আই উইল সে যে মানে কেউ যদি চায় লেটস সে এন্ড অফ ফার্স্ট ইয়ার, হ্যাঁ, সে কিন্তু মোটামুটি একটা আইডিয়া হয়ে যাচ্ছে না, মানে একদম ধরো কেউ পড়াশোনা করেনি ফার্স্ট ইয়ারে, সে বিজি ছিল অন্য ব্যাপারে, ঠিক আছে, তো সেও কিন্তু চাইলে লেটস সে তার একটা ধারণা আছে, তাই না, কিভাবে মেডিকেল অ্যাটলিস্ট টার্মিনোলজি গুলো কিভাবে কাজ করছে সেটা নিয়ে আমাদের ধারণা হয়ে যাচ্ছে আফটার 1 ইয়ার। আমার মোটামুটি ম্যাক্সিমাম টার্মিনোলজি আমি জেনে যাচ্ছি, তাই না। দেন যেগুলো আর কি আস্তে আস্তে আমি ফার্মাকোলজিতে যাচ্ছি বা প্যাথোলজিতে যাচ্ছি বা মাইক্রোবায়োলজিতে যাচ্ছি, দেন আই এম লার্নিং মোর। সো যদি কেউ খুব ইচ্ছা থাকে ফর USMLE, I would say end of first year they can start at least anatomy, physiology, biochemistry পার্টগুলো সে পড়তে পারবে। Then for physiology, biochemistry, then for microbiology, pathology, আর কি আছে, immunology, তারপরে হচ্ছে sorry for that. Okay, so the thing is pharmacology, pathology, microbiology, এই জিনিসগুলো হচ্ছে they can read on that time, that period, like third প্রফের সময় বা সেকেন্ড প্রফের সময় they can read it. তবে আমার মনে হয় কেউ যদি স্টার্ট করতে চায়, এন্ড অফ ফার্স্ট ইয়ার ইজ এ ভেরি good time to study. Or for the others, like the pharmacology, pathology, এগুলো খুব heavily tested, so আমার মনে হয় যে যখন আমরা পড়ছি সেগুলো, কমিউনিটি মেডিসিনটা আসলে ভাবে টেস্ট করা হচ্ছে না, ফরেনসিক মেডিসিনটাও সেভাবে টেস্ট করা হচ্ছে না, টক্সিকোলজি পার্টটা কিছুটা, লাইক নট দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এটা স্মেল শুনে বুঝতে হবে এটা কি, এরকম কিছু না, বাট টক্সিকোলজি পার্টটার কিছু অংশ আমরা টেস্ট করা হচ্ছে। তো সেই জিনিসগুলো যদি আমরা আমলে নিই, তাহলে মোটামুটি লাইক সেকেন্ড প্রফ, থার্ড প্রফের সময় আরো ভালোভাবে আমরা ইনকর্পোরেট করতে পারবো। তাই উড সে ওই সময়গুলো কি করতে পারে একজন স্টুডেন্ট সেটা যদি জানতে চাও, তাহলে দেন দে ক্যান watch the certain video, they can read the first aid, they can read the UWorld at the same time, ঠিক আছে, সময়টা তারা শুরু করতে পারে। তবে এটা যারা করবে তাদেরকে আমি সাজেশন দিব যে আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমি যেন উইদিন এই মানে ফোর্থ ইয়ারের মধ্যে যদি আমি স্টেপ 1 দিয়ে দিতে পারি, দ্যাট ইজ এ ভেরি প্লাস পয়েন্ট, কারণ আমি তখন চাইলে ইউএসএ তে যদি আসতে পারি, যদি স্কোপ থাকে, আই ক্যান কাম ইন ইউএসএ অ্যান্ড গেট মাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাজ এ মোর অফিসিয়াল ওয়ান, তাই না, ক্লিনিক্যাল ক্লার্কশিপ যেটা সেটা আমি নিতে পারবো। সো কেউ যদি এটা করতে চায়, I would suggest them to have clinical clerkship experience as well. আর ফর মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি এটা তো আমরা থার্ড ইয়ার থেকেই মোটামুটি পড়া শুরু করছি। আর আফটার দ্য থার্ড প্রফ, ও বাই দ্য ওয়ে, ইউ ক্যান টেক দ্য স্টেপ 1 আফটার থার্ড প্রফ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। লাইক আমি কিন্তু থার্ড প্রফের আগে স্টেপ 1 দিতে পারবো না। থার্ড প্রফ বলতে এখন যেই থার্ড প্রফ, আমাদের সময় ছিল 3টা প্রফ, এখন কিন্তু 4টা প্রফ, তাই না। সো থার্ড প্রফের সময় আর কি আমি থার্ড প্রফের পরে হচ্ছে আমি স্টেপ 1 দিতে পারবো। সো এটা আর কি আমার
সাজেশন থাকবে। ইট ওয়াজ আ বিগ রিলিফ যে কমিউনিটি মেডিসিনে খুব একটা নলেজ লাগছে না। এটা আমাদের মেডিকেল সেক্টরে দেখা যায় এই সাবজেক্টের প্রতি অনেক স্টুডেন্টেরই একটু নলেজ একটু কম থাকে এবং আমরা আসলে এই সাবজেক্টটা পছন্দ করতে চাই না অনেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা আর বলে কমিউনিটি মেডিসিন লাগছে না বলতে কিন্তু কোন জায়গাটা লাগছে না? ধরো তোমার আহ, মানে ভিলেজে তুমি কিভাবে ল্যাট্রিন স্টাবলিশ করবে এই জিনিসটা হয়তো লাগবে না, বাট হচ্ছে ইউ নিড টু হ্যাভ আইডিয়া অ্যাবাউট এপিডেমিওলজি, সো ইউ নিড টু হ্যাভ দ্য আইডিয়া অফ বায়োস্ট্যাটিস্টিক্স। বাট দ্য থিং ইজ, অবশ্যই আমি বলবো যে আমরা যেভাবে বায়োস্ট্যাটিস্টিক্স পড়ে এসেছি এটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা কিন্তু আসলে যে বায়োস্ট্যাটিস্টিক্স জিনিসটা যে খুবই ইন্টারেস্টিং একটা থিং এভাবে পড়িনি। আমরা মোটামুটি স্যাম্পলের ডেফিনেশন কি মুখস্থ করেছি, তারপরে হচ্ছে টোটাল পপুলেশনের ডেফিনেশন কি মুখস্থ করেছি, কোহর্ট স্টাডি কি মুখস্থ করেছি, কোহর্টের সাথে কেস কন্ট্রোলের পার্থক্য কি মুখস্থ করেছি। বাট রিয়েল অ্যাপ্লিকেশন, লাইক কোনো একটা স্টাডিতে কিভাবে অ্যাপ্লিকেশন করা হচ্ছে এই জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু আমরা পড়িনি। সো এই পার্টটা কিন্তু আমার লাগবে, বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড এপিডেমিওলজি এই পার্টটা কিন্তু আমার লাগবে। বাট মোর লাইক যে পাবলিক হেলথের ডেফিনেশন যেটা আমরা পড়ে পাশ করে এসেছি, এই জিনিসগুলো ইউ ডোন্ট নিড। সো বেসিক্যালি দ্য বেটার পার্ট অফ দ্য কমিউনিটি মেডিসিন ইউ নিড ইট। ঠিক আছে, একদম কমপ্লিটলি লাগবে না সেটা না। আচ্ছা, আমরা প্রায় আমাদের শেষ দিকে চলে এসেছি, কিছু প্রশ্ন নিয়ে নিতে চাই। ওকে, শিওর। আচ্ছা, if anyone submits letter of recommendation from 4 surgeons, is it gonna be risky to get residency match? যদি 4জন সার্জনের কাছ থেকে কেউ যদি লেটার অফ রিকমেন্ডেশনটা নিয়ে থাকে তাহলে এটা রিস্কি হবে কিনা রেসিডেন্সি ম্যাচ করার ক্ষেত্রে? না, রিস্কি কেন হবে? 4জন সার্জনের থেকে যদি মানে লেটার অফ রিকমেন্ডেশন নেয়, দ্যাট মিনস দ্যাট পার্সন ইজ গোয়িং টু সার্জারি রেসিডেন্সি, তাই না? সো অবশ্যই দ্যাটস এ ভেরি প্লাস। কারণ আমাদের তো বলে যে কমপক্ষে 3টা লেটার অফ রিকমেন্ডেশন লাগবে, মানে ফর দ্যাট পার্টিকুলার স্পেশালিটি। যেমন আমি যখন ইন্টারনাল মেডিসিন অ্যাপ্লাই করেছি, আমি 4জন ইন্টারনাল মেডিসিন অ্যান্ড সাব স্পেশালিটির যারা আমার মেন্টর আছেন তাদের থেকে আমি লেটার অফ রিকমেন্ডেশন নিয়েছি। তো যিনি সার্জারিতে অ্যাপ্লাই করবেন তার তো অবশ্যই সার্জনদের থেকেই লেটার অফ রিকমেন্ডেশন লাগবে, এবং 4টার লেটার অফ রিকমেন্ডেশন দ্যাটস এ হিউজ থিং আমার মতে। কারণ অনেক সময় দেখা যায় আমরা একটা ম্যানেজ করতেই খবর হয়ে যায়, সো 4টা যদি কারোর সার্জারির মানে সার্জনের লেটার অফ রিকমেন্ডেশন থাকে দ্যাটস এ ভেরি গুড থিং। মানে তবে প্রোগ্রাম অনুযায়ী অ্যাসাইন করতে হবে, লাইক কোনো প্রোগ্রাম চায় নট মোর দ্যান 3, কোনো প্রোগ্রাম বলে যে আই নিড 4 লেটার অফ রিকমেন্ডেশন, দ্যাটস দ্য থিং। কোনো প্রোগ্রাম যদি বলে আই এম নট শিওর অ্যাবাউট সার্জারি, আই থিঙ্ক ইট শুড বি 3। কোনো প্রোগ্রাম যদি বলে যে আমার 5টা লেটার অফ রিকমেন্ডেশন লাগবে, দেন হি অর শি মাইট নিড ওয়ান মোর। ঠিক আছে, বাট ইট শুড নট বি এনিথিং রিস্কি, ইটস এ ভেরি গুড থিং। আর আরেকটা কোশ্চেন রয়েছে যে জিসি রেসিডেন্সি ম্যাচ, গ্রিন কার্ড রেসিডেন্সি ম্যাচ ভার্সেস উইথাউট গ্রিন কার্ড রেসিডেন্সি ম্যাচ, অর্থাৎ গ্রিন কার্ড কি আমার রেসিডেন্সি ম্যাচ হওয়ার ক্ষেত্রে কোনো ভাবে হেল্প করছে কিনা? অবশ্যই হেল্প করছে, কারণ কিছু প্রোগ্রাম আছে যারা মানে গ্রিন কার্ড ছাড়া নিচ্ছেই না। ঠিক আছে, যেমন হচ্ছে আমার হসপিটাল, জেমাইক হসপিটাল মেডিকেল সেন্টার, গ্রিন কার্ড ওর মানে সিটিজেনশিপ না থাকলে তারা কোনো রেসিডেন্ট নিচ্ছে না। ঠিক আছে, বাট বেশিরভাগ হসপিটালই আছে যারা কিনা নিচ্ছে, স্পন্সর করছে। তো কোনো হসপিটাল যদি দেখে যে তাদের কাছে 2জন অ্যাপ্লিকেন্ট আসলো, দুজনের ক্রেডেনশিয়াল সেম, লেটস সে খুব ভালো স্কোর, খুব ভালো ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, খুব ভালো লেটার অফ রিকমেন্ডেশন, দুজনেরই মোটামুটি সেম, একজনের গ্রিন কার্ড আছে, একজনের ভিসা লাগবে, সো দ্যাট প্রোগ্রাম উইল চুজ দ্য পার্সন উইথ দ্য গ্রিন কার্ড। ঠিক আছে, কারণ হচ্ছে তাকে যদি এখন ভিসা স্পন্সরের মধ্যে আরেকটা হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হবে, সো ইন দ্যাট কেস অফকোর্স গ্রিন কার্ড ইজ হেল্পিং। বাট এটার মানে এটা না যে আমার গ্রিন কার্ড না থাকলে আমার রেসিডেন্সি হবে না, নট দ্যাট। সো এটা অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, এটা চিন্তা করে যে হ্যাঁ হ্যাঁ আমার তো গ্রিন কার্ড নাই, আমি তো আমার রেসিডেন্সি পাবো না, নট দ্যাট। You will get your residency if you want. That's the bottom line. আপনি যদি মনে করেন you want to be a physician, if you really want it, you can do it. That's the thing. তো আমাদেরকে আসলে যাচাই করে নিতে হবে যে আমি কি আসলেই চাই নাকি চাই না।
আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে অনেকেই স্টেপ 3 দেয় না, সেক্ষেত্রে অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? অ্যাডভান্টেজ হচ্ছে পড়াশোনা একটু কম করতে হচ্ছে। স্টেপ 3 যদি আমি না দিই, ওই সময়টায় আমি অন্য কাজ করতে পারছি। ডিসঅ্যাডভান্টেজই সবচেয়ে বেশি, কারণ স্টেপ 3 না দিলে ইউ হ্যাভ টু স্টাডি এগেইন। তারপর হচ্ছে স্টেপ 3 যেটা হচ্ছে যদি না দিলে অনেক সময় দেখা যাচ্ছে লেটস সে ইউ হ্যাভ আদার ক্রেডেনশিয়ালস নট দ্যাট গুড, তখন আমার স্টেপ 3 টা থাকলে আমার রেসিডেন্সি পেতে অনেক হেল্প করতো। স্টেপ 3 যদি থাকে একটা প্রোগ্রাম ইজ মাচ মোর রিলিভড যে এই এর তো স্টেপ 3 করা আছে। এন্ড স্টেপ 3 ইজ কাইন্ড অফ এ কি বলবো রিকোয়ারমেন্ট ফর দ্য প্রোগ্রামস, এন্ড অফ দ্য প্রোগ্রামস, মানে প্রোগ্রাম যখন লেটস সে রেসিডেন্সি 3 ইয়ার্স, তাই না? সো 3 ইয়ার্স এর মধ্যে যদি রেসিডেন্টরা স্টেপ 3 কমপ্লিট না করে, এটা কিন্তু প্রোগ্রামের হেডেক। প্রোগ্রাম তখন আলাদা করে সেই রেসিডেন্টের জন্য সময় খুঁজে বের করে 10 সপ্তাহ একটা ডে মানে টাইম অফ দেয়, ওই 10 সপ্তাহে ওই রেসিডেন্টের জন্য মেন্টর নিয়োগ করে, অনেক ঝামেলা। সো কে ঝামেলায় যেতে যাবে, তাই না? সো ইফ দ্য রেসিডেন্ট ইজ অলরেডি ডান উইথ স্টেপ 3, দ্যাটস ভেরি গুড। সো এটাই হচ্ছে মানে স্টেপ 3 না করার ডিসঅ্যাডভান্টেজ, এটাই যে ওই সুযোগগুলো আমি পাচ্ছি না। আর স্টেপ 3 যে না করার অ্যাডভান্টেজ যদি বলেন, তাহলে হচ্ছে ওই আর কি কয়েকদিন আপনি পড়াশোনা ছাড়া থাকতে পারলেন, এটাই আর কি। সো ডিসঅ্যাডভান্টেজই আসলে বেশি। আমাদের মনে হয় আর কোনো প্রশ্ন নেই, কমেন্ট বক্সে আর কোনো প্রশ্ন কেউ করেন নাই। আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি, যে আপনার কোনো পার্সোনাল এক্সপেরিয়েন্স আর কোনো টিপস, আর বিশেষ করে মেডিসিন, বোথ মেডিসিন ইন সার্জারি, যারা সার্জারিতেও ক্যারিয়ার করতে চায় তাদের ক্ষেত্রে আর কি কোন কোন ব্রাঞ্চ গুলো সিলেক্ট করলে সুবিধা হবে? ওকে, সো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আমি দেখেছি, লাইক ইয়োর উইল পাওয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হিয়ার। কারণ ইউএসএমএলির রাস্তাটা অবশ্যই হার্ড, এটা নিঃসন্দেহে। তবে আপনার যত বেশি মানে ইচ্ছা শক্তি, তত সহজ হবে ব্যাপারটা। কোনো কিছুই সহজ না পৃথিবীতে, কিন্তু আপনি কিভাবে নিচ্ছেন ব্যাপারটা সেটার উপর ডিপেন্ড করছে। আর আপনার আহ, মানে ধৈর্য শক্তি এবং আপনার একটা সমস্যা সমাধানের যেই চিন্তা ভাবনা বা হচ্ছে আপনার আহ, যেভাবে আপনি সমস্যা সমাধান করেন, সেই ব্যাপারটার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু আগাবেন। আর অবশ্যই দ্যাটস দ্য মাই লার্নিং, মাই এক্সপেরিয়েন্স। আর পার্সন টু পার্সন অফকোর্স ভ্যারি করবে, কারণ আপনি কিভাবে রাস্তায় হাঁটছেন আমি সেটা কখনোই বুঝতে পারবো না, বিকজ এভরিওয়ানস রোড অ্যান্ড ওয়ে ইজ ডিফারেন্ট। আর আরেকটা যেটা বলছি যে মেডিকেল মেডিসিনে যদি যেতে চান, আই থিঙ্ক ইন্টারনাল মেডিসিন ইজ ভেরি গুড, কারণ আপনার এনি টাইপ অফ সাব স্পেশালিটির সুযোগ আছে। আপনি কার্ডিওলজিস্ট হতে চান, অনকোলজিস্ট হতে চান, ইউ ওয়ান্ট টু বি এ পালমোনারি ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, ইউ ওয়ান্ট টু বি এ let's say allergy and immunology expert, you want to be a just a internist, মানে internal medicine, ঠিক আছে? Whatever you want, you can do it. You want to be a hospitalist, you can do it. You want to be a private practitioner, you want to be in infectious disease, hepatologist, সবকিছুই হতে পারছেন, তাই না? For surgery purpose, I would say surgery যারা যেতে চান, প্রিলিমিনারি পজিশন আছে কিছু রেসিডেন্সির। প্রিলিমিনারি বলতে তারা 1 বছরের জন্য তারা অ্যালাউ করে ফর রেসিডেন্সি। So that is also a residency, but just for 1 year. এবং তারপরে you need to go over মানে এই প্রিলিমিনারি পজিশনের পাওয়ার পরে you need to go for the next years of surgery, কারণ সার্জারি রেসিডেন্সি in total 5 years or 7 years. তো প্রিলিমিনারি 1 বছরের জন্য আপনি রেসিডেন্সি করলেন, করার পরে আপনি 5 years or 7 years কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সো 5 ইয়ার্স 7 ইয়ার্স কমপ্লিট করার জন্য আপনাকে আবার রেসিডেন্সির জন্য ট্রাই করতে হবে, বাট দ্যাটস এ স্কোপ। লাইক আপনি যদি প্রিলিমিনারি পজিশন পেয়ে যান, দ্যাট মিনস ইউ হ্যাভ ডিরেক্ট হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, ইউ নো হাউ দ্য ইউএস ক্লিনিক্যাল সিস্টেম ইজ ওয়ার্কিং। সো পরের 5 বছর 7 বছর পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এটাই আর কি। আর সার্জারির যে সাব স্পেশাল অন্যান্য যে সার্জিক্যাল প্যাথওয়ে আছে, অর্থোপেডিক্স আছে, তারপরে আছে ওবিজিওয়াইএন, ঠিক আছে? তো এসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে, দে লুক ফর হাই স্কোরস। তো লেটস ট্রাই টু গেট সাম হাই স্কোর, অ্যান্ড দ্যাটস ভেরি পসিবল। লাইক আপনার যদি মনে হয় আপনি অর্থোপেডিক্সে যাবেন, লেটস ট্রাই এইম ফর 250s in step 1 and step 2 CK. At least 250 you need to have. Let's aim for some research experience,
surgery ক্ষেত্রে research experience are very important, and let's aim for some good letter of recommendation, some good connections, and everything is possible. It will be little difficult, of course, but it's very possible. তো ওটাই আর কি, বটম লাইনে আমি এটাই বলি যে সবসময় হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইউ ক্যান বি, বাট লেটস আস্ক ফার্স্ট যে আসলেই আপনি চান নাকি। তো আপনি যদি আসলে একটা জিনিস চান, ইউ ক্যান ডু ইট। আচ্ছা, আমরা আমাদের ক্যারিয়ার সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা প্রশ্ন রাখতে চাই যে অ্যাডভাইস ফর দ্য আপকামিং গ্রাজুয়েটস, এবং আপনার শেষ কিছু কথা আমাদের প্রতি উপদেশ হিসেবে। আপকামিং গ্রাজুয়েটস মানে যারা এখনো মানে ফাইনাল প্রুফ দিবে তাদেরকে উদ্দেশ্য করে। জি জি, আচ্ছা তাদেরকে উদ্দেশ্য করে যারা ফাইনাল দিচ্ছে। আচ্ছা, যে ব্যাপারটা হচ্ছে যে মানে টেক লাইফ ইজি, টেক লাইফ মানে নট দ্যাট ইজি, মানে হচ্ছে টেক লাইফ মানে যতটুকু সহজভাবে নেওয়া যায়। এক একজনের এক এক ধরনের এক্সপিরিয়েন্স, এক একজনের এক এক ধরনের এনভায়রনমেন্ট, সবকিছু মিলিয়ে যতটুকু সহজভাবে নেওয়া যায় জীবনটাকে। কারণ হচ্ছে ইউ নেভার নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, এবং জীবনে অবশ্যই উত্থান পতন এগুলো থাকবে। আমার ফাইনাল প্রফে সাপ্লি ছিল, আমার মেডিসিনেই সাপ্লি ছিল। সো আফটার দ্য সাপ্লি আই থট দ্যাট ঠিক আছে, আই এম ডান, তাই না? তো সেটা চিন্তা করে অবশ্যই ফ্রাস্ট্রেশন এসেছে, অনেক হতাশা এসেছে। তো সাপ্লি পরীক্ষার পরে আই ডিড দ্য ইউএসএমএলই অ্যান্ড এভরিথিং। সো যদি আমি করতে পারি, এনিওয়ান ক্যান ডু ইট, ঠিক আছে? আমি খুব খুব বেশি ভালো ছাত্র না বা পড়ুয়া ছাত্র, এরকম কিছুই না, বাট আই ওয়ার্ক হার্ড, ঠিক আছে? দ্যাটস ভেরি ভেরি ট্রু। সো এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, ইউ নিড টু ওয়ার্ক হার্ড, অ্যান্ড আপনাকে অবশ্যই জানতে হবে যে আসলে আপনি সেটা করতে চান নাকি, এটা একটা। আর মানে লাইফ ইজ অফকোর্স আনসার্টেন, সো উই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন আফটার 10 মিনিটস। সো 5 বছর পরে আমি এটা হতে পারবো না, এটা চিন্তা করে আসলে এখন মানে মন খারাপ করা সময় নষ্ট ছাড়া কিছু না। তো আরেকটা যেটা বলবো, আপকামিং যারা গ্রাজুয়েশন হয়ে যাবে, দেন দ্য লাইফ মানে মানে একটা কাইন্ড অফ এ ফ্লিপ সাইড অফ দ্য কয়েন, এটা দেখা যাবে যে মেডিকেল ক্যাম্পাস এক ধরনের লাইফ, আউটসাইড লাইফ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। মানে হোস্টেলের রুমে গিয়ে ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া, এই জিনিসগুলা কাইন্ড অফ খুব রিল্যাক্সিং লাইফ, কিন্তু না, কিন্তু যখন সবকিছু পাশ হয়ে যাবা, যখন রিয়েল এই প্রফেশনাল লাইফে এন্টার করবা, তখন মনে হতে পারে যে ভেরি ওভারওয়েলমিং। হ্যাঁ, যেমন আমার এখন মনে হচ্ছে, ওই যে বললাম শুরুতেই, সকাল 5টা বাজে ঘুম থেকে উঠতে হচ্ছে, তাই তো? তো এই ধরনের অনেক কিছু আনএক্সপেক্টেড থিংস উইল বি দেয়ার, বাট ট্রাই টু টেক ইট ইজি। কারণ হোপফুলি যেটা তোমার যদি নিয়ত ঠিক থাকে, তোমার যদি মনে হয় যে ইউ ইউ উইল ইউ আর ডুইং সামথিং গুড, নট ডুইং হার্ম টু এনিওয়ান, আমার মনে হয় সৃষ্টিকর্তা তোমার সাথেই থাকবে, অ্যান্ড এভরিথিং উইল বি গুড। এই আর কি, উপদেশ দেওয়া আসলে খুব সহজ। ডক্টর সিনা ইবনে আলম, আজকে আমাদের যে অনলাইন ক্যারিয়ার সেশন, সেখানে আপনি উপস্থিত হয়েছেন, আমাদেরকে অনেক কিছু উপদেশ দিয়েছেন এবং অনেক কিছু জানতেও পেরেছি আপনার মাধ্যমে। আমরা ধন্যবাদ জানাতে চাই আপনাকে যে আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আমাদের মাঝে এসেছেন। এবং আপনি যদি আমাদেরকে নিয়ে কিছু বলতে চান, আপনার শেষ কথা হিসেবে, তাহলে আপনার কথা দিয়ে আমরা আমাদের অনলাইন ক্যারিয়ার সেশনটি শেষ করতে চাচ্ছি। আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। ওকে, আর তো শেষ কথা বলতে অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব, আই ওয়াজ রিয়েলি হ্যাপি, কারণ অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের অফকোর্স দ্য নাম্বার ওয়ান ইন দ্য মেডিকেল সেক্টর। তো তোমাদের ডিবেটিং ক্লাবটা এই ক্যারিয়ার সেশনটা করছে, অফকোর্স সবার জন্য এটা উপকারী হচ্ছে। ধন্যবাদ মৃদুলকে। আরেকজন আছেন এখানে, আমি তার নামটা জানি না, তাকেও অনেক ধন্যবাদ ফর দ্য টেকনিক্যাল পারপাস। এবং হচ্ছে লিখন আছে। লিখন, ডক্টর লিখন, আপনাকে অনেক ধন্যবাদ এই টেকনিক্যাল পারপাসের জন্য। আমি মনে করতাম আমি টেকনোলজিক্যালি খুবই অ্যাডভান্স, বাট আমার আজকে মনে হয় যে আমি কিছুই জানি না। লাইক স্ট্রিমইয়ার্ড আমি আগে কখনো ইউজ করিনি, সরি ফর দ্যাট, এই জন্য অনেক লেট হয়ে গিয়েছে। সো আরেকটা যেটা আমি বলবো সবাইকে, মানে স্যার মানে তোমাদেরকে যেটা বলবো, ডক্টর লিখন, ডক্টর মৃদুল, মানে ইউ আর ডুইং এ ভেরি গুড জব। আমাদের যেই ঢাকা, আমার
সিলেট মেডিকেলেও ডিবেটিং ক্লাব ছিল, এবং আমি সবসময় চেষ্টা করতাম যত ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে করার। ডিবেটিংও করতে গিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে এটা আসলে আমার আমার জন্য না। ডিবেটিং যারা করে দে আর কাইন্ড অফ, আমার কাছে মনে হয় তারা অনেক উঁচু লেভেলের মানুষ, কারণ একটা যুক্তির পিঠে যুক্তি বলাটা দ্যাটস নট ইজি থিং। সো আই বিলিভ হোয়াট ইউ আর ডুইং ইজ এ ভেরি গ্রেট থিং, এবং প্লিজ কন্টিনিউ ডুইং ইট, কারণ অনেক সময় দেখা যাচ্ছে মিস ইনফরমেশন চলে আসছে। সো তোমার মাধ্যমে যদি একজন একটা সঠিক ইনফরমেশন জানে, একটা তার ক্যারিয়ার প্যাথটা নিয়ে একটু সহজ ধারণা পায়, এটা সবার জন্যই উপকারী হবে, এবং প্লিজ কন্টিনিউ ডুইং ইট। আই উড লাইক টু সে থ্যাংক ইউ এভরিওয়ান। আর এই তো সামনে আরো বিজি হয়ে যাব। এই কয়দিন বেশ কিছু ওয়েবিনার করেছি, বাট আমি জানি না এখন থেকে আর পসিবল হবে নাকি, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। কারণ রেসিডেন্সি অবশ্যই একটু ওভারওয়েলমিং, সপ্তাহে 80 ঘন্টা কাজ করা লাগে। সো সো লেটস সি হাউ ফার আই ক্যান ডু ইট এনি মোর, এটা আর কি। থ্যাংক ইউ অ্যাগেইন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনার কথাগুলো আমাদেরকে অনেক বেশি এনকারেজ করবে। ইনশাল্লাহ আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। আজকে এর মাধ্যমেই আমরা শেষ করতে যাচ্ছি আমাদের সেকেন্ড এপিসোডটি, বিল্ড ইওর ক্যারিয়ার ইন ইউএসএ। আবারও থার্ড এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, অন্য কোনো গেস্টের সাথে, অন্য কোনো মেন্টর থাকবে আপনাদের সামনে, হোস্ট করবে অন্য একজন, টেক সাপোর্টে থাকবে হয়তো বা অন্য আর একজন। দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন আপনার আপনজনদেরকে। এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ নাইম মুসাদ্দেক মিতুল। ধন্যবাদ আপনাদের সকলকে।